ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। হাম উপসর্গে আরও 11 শিশুর প্রাণহানি। ঈদের পর দ্বিতীয় ধাপে টিকা ক্যাম্পেইন শুরু। মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারের ক্ষতিপূরণ কেন নয়, রুল জারি। দুর্যোগে প্রান্তিক মানুষ আরও কোণঠাসা। বৈষম্য কমাতে সামাজিক সুরক্ষায় বাড়তি বরাদ্দ। বাজেটে বাড়ছে 14,000 কোটি টাকা। ফ্যামিলি কৃষক কার্ডে আশার আলো। চাঁদা না দিলেই চাপাতি নিয়ে হামলা। জামিনে বেরিয়ে আবারও বেপরোয়া আদাবরের সন্ত্রাসী সাইদ। ছিনতাই ডাকাতির জন্য গড়ে তুলেছে কিশোর গ্যাং। গ্রেফতারের চেষ্টায় পুলিশ। এবং মার্কিন হামলা এড়াতে ইরানকে 1 সপ্তাহ সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। সমঝোতা চুক্তির অনুরোধ জানাচ্ছে খামেনি প্রশাসন। দাবি ট্রাম্পের। তীব্র প্রতিক্রিয়া তেহরানের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধ করতে চায় সরকার। ভূমি সেবা মেলার উদ্বোধন করে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন কার্যক্রমে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রকাশ করেন সরকার প্রধান। বলেন, জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে সরকার দায়বদ্ধ। প্রান্তিক পর্যায়ে নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবার সঙ্গে পরিচয় করাতে দেশব্যাপী শুরু হলো 3 দিনের ভূমি সেবা মেলা, যা চলছে দেশের জেলা উপজেলা পর্যায়ে। মেলার বিভিন্ন স্টল থেকে ই নামজারি, অনলাইনে কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ সহ ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। ভূমি জমি সংক্রান্ত হিসাব মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়ন করতে চায় সরকার। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। এ সময় জমি জমা সংক্রান্ত মামলার জট ও দীর্ঘসূত্রতা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর জোর দেন সরকার প্রধান। মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে ধাপে ধাপে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। পরে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ডে কেয়ার সেন্টার। এ সময় শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 11 শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন 1337 জন। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। সব হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একসময় নিয়ন্ত্রণে থাকা হাম আবার উদ্বেগ বাড়াচ্ছে। দেখা গেছে হাসপাতালে ভর্তি থাকা বেশিরভাগই টিকা পায়নি। আবার টিকাদান শুরু হলেও বাদ পড়েছে বয়সসীমায়। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। বিভিন্ন হাসপাতালে ঘুরে ব্যয় করছেন অনেক টাকা, জমিয়েছেন ওষুধের পাহাড়। আইসিআইস হচ্ছে 21 দিন। আলমাটিয়াটা হাসপাতাল ছিল, সেই জায়গায় রাখিছিলাম 2 দিন, আর এই জায়গায় আইসির ভিতরে 7 দিন, আর এ বেডে দিয়েছে। আইসিও বলছিল, কিন্তু আমার তো অত সাধ্য ছিল না। আল্লাহর হুকুম ছাড়া তো আর কিছু হয় না। আল্লাহর অশেষ মেহেরবান যে আমার বাচ্চাটা অনেক সুস্থ হয়ে গেছে আগের থেকে। রোগীর অভিভাবকদের আর্থিক কষ্টের কথা চিন্তা করে ডেডিকেটেড হামের ইউনিট সহ বেড সংখ্যা বাড়িয়েছে বিভিন্ন হাসপাতাল। আমাদের এখানে যেদিন হামের প্রাদুর্ভাব শুরু হলো
সাথে সাথে আমাদেরকে বললেন যে এইখানে হামের ইউনিট খুলতে হবে। আমরা সাথে সাথে হামের ইউনিট খুললেই হাম ও উপসর্গ রোগীর চিকিৎসায় সরকারি বেসরকারি সব হাসপাতালে আলাদা ওয়ার্ড ও কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ঘরে ঘরে গিয়ে টিকা কার্যক্রম চালানো হচ্ছে। ঈদের পর দেশব্যাপী টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনও শুরু হবে। আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেইনিং ইনশাআল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব। চাহিদা অনুযায়ী সিরিঞ্জের কিছু সংকট থাকলেও খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 কোটির উপরে সিরিঞ্জ আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। হামে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে অন্তর্বর্তী সরকারের টিকা গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে এ বিষয়ে এখনই অভিযুক্ত করতে নারাজ অ্যাটর্নি জেনারেল। হাম ও হামের উপসর্গে প্রতিনিয়তই প্রাণহানি হচ্ছে কোমলমতি শিশুদের। নিবিড় পরিচর্যা কেন্দ্র ও চিকিৎসা সামগ্রীর অভাবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। ইতোমধ্যে মৃত্যু ছাড়িয়েছে 450, আক্রান্ত 40,000-এর বেশি। অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকাদানে গাফিলতির অভিযোগে একাধিক রিট পিটিশন দায়ের হয় হাইকোর্টে। মঙ্গলবার দুপুরে আলাদা 2টি রিটের শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আপনারা জানেন, হামে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন কেন গঠন করা হবে না এবং মারা যাওয়া শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল দেন আদালত। মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে ভ্যাকসিনেশনের টিকা কেনেনি। ভ্যাকসিনেশনের টিকা বরং তারা রাষ্ট্রীয় খাত থেকে ব্যক্তি খাতে দিয়েছিল। বর্তমান সরকার তদন্ত কমিশন গঠন করে এই হিউম্যান ট্র্যাজেডি তদন্ত করে অনুসন্ধান করে স্বাধীনভাবে বের করবে কারা দায়ী, কেন দায়ী, কিভাবে এটা ঘটলো। অন্তর্বর্তীকালীন একটি আদেশ মাননীয় আদালত দিয়েছেন। হামের প্রাদুর্ভাবকে মোকাবেলা করবার জন্য, শিশুদের বাঁচাবার জন্য আমাদের বর্তমান সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে হলফনামা আকারে মাননীয় আদালতের নিকট তাদেরকে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে এ বিষয়ে এখনও অভিযুক্ত করতে রাজি নন অ্যাটর্নি জেনারেল। জানান, আদালতের আদেশ হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক হবে। সরকারের পরবর্তী যে সমস্ত কার্যক্রম কিংবা পূর্ববর্তী কার্যক্রম, আজকে আদালতের আদেশটি তার পরিপূরক হবে এবং সরকার যা বলেছে, সরকার তো ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট, তারা যা যা করেছে তাই বলবে। আমরা এখনই পর্যন্ত একটা আদালতের সামনে বিচার্য বিষয়ের মধ্যে আগে থেকেই কোনো ব্যক্তি কিংবা কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে এখনই আমরা অভিযুক্ত করে ফেলি, তাহলে তো এই তদন্ত, এনকোয়ারি, কমিশনের কোনো মূল্য থাকলো না। সরকার 600 কোটি টাকা ব্যয়ে হামের টিকা সংগ্রহ ও ক্যাম্পেইন চালানোয় হামের প্রাদুর্ভাব 95% রোধ করা গেছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। অঞ্চল ভিত্তিক দুর্যোগ প্রান্তিকের মানুষকে আরো প্রান্তিকে ঠেলে দেয়, কর্মহীন করে চাপ বাড়ায় শহরের অনিশ্চিত ভবিষ্যতে। ফলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নতুন করে অন্তর্ভুক্ত হতে যাওয়া 3.5 কোটির বেশি মানুষের মধ্যে তারা কতটুকু পাবেন তার উপর নির্ভর করবে দারিদ্রতা বিমোচন, বৈষম্য দূর করা ও সরকারের সামলে ওঠার বাজেটের সফলতা, বলছেন বিশ্লেষকরা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগে খাল খনন, বৃক্ষরোপণে মানুষের কর্মসংস্থান ধরে রাখা গুরুত্ব দিয়ে 14,000 কোটি টাকা বাড়ছে সামাজিক সুরক্ষা খাতে। SM সালাউদ্দিনের ক্যামেরায় সেলিয়া সুলতানার প্রতিবেদন। হাওরের বাতাসে এখন পচে যাওয়া ধানের গন্ধ, তার মধ্য থেকে শেষ শস্য দানাটি বাঁচিয়ে কৃষক নূর হোসেনের আপ্রাণ চেষ্টা ঘরে তোলার। নূর হোসেনের ঘামের ফসল আর বৃষ্টির জল দুটোই নোনা, মাঠে ধান শুকোয় আবার জলে ভেজে, পথে ফেলে রেখে চলে যান কৃষক। পানিতে ভেসে গেছে, ব্যক্ত হয়ে গেছে ভাই, আমার জীবন শেষ। 2000 টাকা লুজমনি কাটাইছি, এই তো লইতারি না। হাওড়ের সন্ধ্যা যেন ফুরোয় না, যতদূর চোখ যায় প্রকৃতির মতো অমানিসা নিকলির মানুষকে আরও প্রান্তিকে ঠেলে দেয়। পদ্মার পাড়ের মানুষের জীবনে অমানিসার ভাঙন,
উত্তরার উপকূলের কর্মহীন কৃষক পরিবারের গন্তব্য হয় শহর। সর্বস্ব হারিয়ে যে শহরে পৌঁছে যেতে চান না রাবেয়া খাতুন, তাই ঝড় আসার আগেই নিজের পুরনো কাপড়ে আগুন জ্বালিয়ে সারা রাত ধরে ধান সিদ্ধ করে দুটো দানা বাঁচানোর চেষ্টা। কয় মন করলেন আজকে? এটা এখানে ৪২ মন। পুরোটা আজকেই শেষ করলেন? হ্যাঁ। বাংলাদেশের হাওর উপকূল এবং উত্তরাঞ্চলের মানুষ প্রতি বছরই বন্যা, খরা এবং জলোচ্ছ্বাসের শিকার হন এবং নিজেদের জীবন এবং জীবিকার সন্ধানে শহরমুখী হন। এমন পরিস্থিতিতে বাজেটে যদি এসব মানুষের জন্য অঞ্চলভিত্তিক মৌসুমি সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে এসব অঞ্চলের মানুষ অন্তত তাদের নিজেদের ভিটে বাড়িতে টিকে থাকতে পারবেন। পাশাপাশি দুর্যোগপূর্ণ পরিবেশে নগদ সহায়তা, আর্থিক নিরাপত্তা এবং অন্যদিকে পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা যদি সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে এসব অঞ্চলে অর্থনৈতিক যে গতিশীলতা সেটিও টিকে থাকবে এবং শহরমুখী হওয়ার যে প্রবণতা তাও কমে আসবে। এই যে একটা প্রান্তিকতা এবং এই যে তার যে বঞ্চনা, সেটার জন্য আমার মনে হয় যে বাজেটে যেটা প্রথমেই করতে হবে যে একটা মূল্যায়ন করা, যে আমাদের প্রান্তিকতা কোন জায়গায় কখন হয়, কত লোককে এটা প্রভাবিত করে। করার পরে বরাদ্দটাকেও আমরা মৌসুম ভিত্তিক করতে পারি। সামাজিক নিরাপত্তা এটা আমাকে দিতে হবে। এটা যে শুধুমাত্র একটা নৈতিক ব্যাপার তা নয়, এইটা বর্তমান অবস্থায় দারিদ্র্য দূরীকরণ, অসমতা দূরীকরণ এবং তাদেরকে একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে আমাদেরকে রাখতে হবে। চলতি অর্থবছর থেকে 14,000 কোটি টাকা বাড়িয়ে 2026-27 অর্থবছরে সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে বরাদ্দ থাকছে 35,708 কোটি টাকা। গুরুত্ব দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ। যে মানুষটা সত্যিকার অর্থে সমস্যায় জর্জরিত, তাকে চিহ্নিতকরণ করা হচ্ছে না ভালোভাবে, আর যে কারণে আমাদের সোশ্যাল প্রোটেকশনে যে পরিমাণ বন্টন হচ্ছে তার অর্ধেক বন্টনই আমরা ভুলভাবে বন্টন করছি। বিশালাকার ঋণ আর স্থবির অর্থনীতি নিয়ে শুরু করা বছরে অবকাঠামো থেকে উৎপাদনশীল মানব সম্পদ কাজে লাগানোর উপর জোর বিশ্লেষকদের। 60%, 70%-এর বেশি খরচ করতে পারি না। আপনি বড় করে যদি সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য বা তাদের বাড়িঘর বানানোর জন্য বা তাদের গাড়ি কেনার জন্য যদি ব্যয় করেন, তাহলে তো হবে না। আপনার প্রোডাক্টিভ পারপাজে এটাকে ব্যয় করতে হবে। বিগত বছরের তুলনায় এবার বাজেটে খাতটির 18টি ক্যাটাগরিতে উপকারভোগী 1 কোটি বাড়িয়ে ধরা হয়েছে 3,63,00,000 মানুষকে। বরাদ্দ বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী, বয়স্ক ভাতা, সংখ্যায় বাড়ছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সুবিধাভোগের সংখ্যা। প্রধান কর্মসূচিতে ফ্ল্যাগশিপ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচি, দারিদ্রতার সীমায় থাকা মানুষকে কর্মসংস্থানে জড়িত রাখা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি ছাড়াও উচ্চশিক্ষায় সুযোগ সৃষ্টি, মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ মানব সম্পদ তৈরির পরিকল্পনা থাকছে মোটা দাগে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, কিশোরগঞ্জ। ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি। তার আগেই অগস্ট-সেপ্টেম্বরে মন্ত্রী পর্যায়ে জেআরসি বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতির আশা করছে ঢাকা। অন্যদিকে নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া চায় দিল্লি। ভারত থেকে ফিরে শাতিলা স্বপ্নের রিপোর্ট। 3 দশকের পুরনো গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তির নবায়নকে ঘিরে ঢাকা দিল্লির রাজনৈতিক কূটনীতিক আলোচনা এখন তুঙ্গে। দুই দেশের যৌথ নদী কমিশন জেআরসি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নতুন চুক্তির শর্ত, পানির নিশ্চয়তা এবং মেয়াদকাল নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে বাংলাদেশি কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং কারিগরি আলোচনার পথেই অভিন্ন নদীর বিষয়গুলোর সমাধান খুঁজে নেওয়া হবে। দেশটির গবেষণা প্রতিষ্ঠান ন্যাটেস্টাটের আহ্বায়ক এবং ভারতের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ মনে করেন, নতুন তথ্য উপাত্তকে সামনে রেখে চুক্তির নবায়ন প্রয়োজন। Now to decide the share, you had to base it on a certain data of
what was actually flowing in the river. বর্তমান চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যূনতম হিস্সা ৩৫,০০০ কিউসেক পানি। চুক্তি নবায়নে সেটি বাড়িয়ে ৪০,০০০ কিউসেক নিশ্চিত করার পরামর্শ ঢাকার বিশেষজ্ঞদের। স্ট্রং গ্যারান্টি ক্লোজ ইন টার্মস অফ লিগ্যাল বাইন্ডিং, যখন এই ধরনের ডকুমেন্টে এটা লেখা থাকে টু সাম এক্সটেন্ট এটা লিগ্যাল বাইন্ডিং থাকে। 2011 সালেই কিন্তু দুই দেশের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল বেসিন ওয়াইজ ম্যানেজমেন্টের ব্যাপারে। তো এগুলো নিয়ে আমরা সিরিয়াস চিন্তা ভাবনা করার দরকার আছে। আগামী আগস্ট সেপ্টেম্বরে হতে পারে দুই দেশের মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠক। গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী পানি সম্পদ মন্ত্রী জানান, সে লক্ষ্যে গঠন করা হয়েছে কারিগরি ও বিশেষজ্ঞ কমিটি। মন্ত্রী পর্যায়ের যে জয়েন্ট রিভার কমিশনের যে কমিটি আছে সেটা আমরা বসে এটাকে ফাইনালাইজ করার জন্য আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে আমরা চেষ্টা করব। এই চুক্তি নবায়নের ওপর শুধু বাংলাদেশ ভারত নয়, দক্ষিণ এশিয়ার পানি নিরাপত্তা, কৃষি, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নির্ভর করছে। পররাষ্ট্র সচিবের যে বক্তব্য, সেই বক্তব্য জানান দিচ্ছে বাংলাদেশের সাথে যে কোনো মূল্যে তারা আসলে সম্পর্ক ভালো করতে চান। নতুন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। সবকিছু মিলিয়ে এই সম্পর্ক ভবিষ্যতে কতটা আস্থা এবং সমতার ভিত্তিতে হবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। সাতিরা শারমিন, সময় সংবাদ, নয়াদিল্লি। জুলাইয়ে পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনারে অংশ নিয়ে এই কথা জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আগামী জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনায় সংশোধনী আনছে সরকার। প্রকল্পে পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এদিকে 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রংপুর, লালমনিরহাট, নীলফামারী সহ দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, বন্যা ও ভাঙন রোধে তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে চীন। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার আগে আরেক দফা সংশোধনী আনা হচ্ছে। বর্তমান মহাপরিকল্পনায় বন্যা নিয়ন্ত্রণ এবং ভাঙন রোধে গুরুত্ব দেওয়া হয়েছে। এ অবস্থায় শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহারের জন্য পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা, এরকম এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন, যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেজন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে, হয়ে তারপর এটা উপস্থাপিত হবে। র্যাব প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, নতুন আইন করে র্যাবের নাম পরিবর্তন করা হতে পারে, তবে এলিট ফোর্সটি বিলুপ্ত হচ্ছে না। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে। একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে, ফলে আগের যে ঝুঁকিগুলো আছে সেগুলো থাকবে না। আগামী 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় হামরোগের প্রাদুর্ভাব ঘটেছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তবে বর্তমান সরকার হাম মোকাবেলায় পর্যাপ্ত টিকা সংগ্রহ করেছে বলেও জানান তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। শেখ হাসিনা ফিরলে তার সঙ্গেও ইনসাফ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বহির্ভূত কোনো কিছু করবে না সরকার। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানব, আর যদি না হয় সেটা কার্যকর হবে। ন্যায়সঙ্গত যে কোনো কাজে সরকারকে সহযোগিতা করার কথা জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শরীয়তপুরের আহত চিকিৎসককে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। বলেন, হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেবা নিশ্চিত করতে পারবেন না চিকিৎসকরা। জনগণকে আরও সহিষ্ণু হতে আহ্বান জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের সঙ্গে সরকার ধোঁকাবাজি করছে বলেও অভিযোগ জানান তিনি। নিরাপত্তা বিঘ্নিত হয়, কোনো চিকিৎসক তো কাজ করতে পারবে না, আর চিকিৎসকরা কাজ না করলে সাফারিংটা হবে জনগণের। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন দেশের খারাপ, কিন্তু সরকার এটা স্বীকার করে। যে সরকারই আসে আইসা বলে যে আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটাকে এটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এত ভালো যদি সবার হয় তাইলে এত মন্দ হয় কেন, এত কালো থাকে কেন? আসলে এটা একটা ফাও কথা, একটা ধোঁকাবাজি, জনগণকে প্রতারণা করা হচ্ছে। ন্যায়সঙ্গত কাজে সরকার যতটুকু আমাদের সহযোগিতা চাইবে আমরা পূর্ণ সহযোগিতা দেব। ভোরের সময় আরও থাকছে, বরিশাল মেডিকেলে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, প্রতিবাদ করায় আটকে রেখে স্বজনদের মারধর, পাল্টা হামলা দাবি, শিক্ষানবিশ চিকিৎসকদের তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন প্রতিবেশী বাসার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও আটক করেছে পুলিশ। স্কুলে পাঠাতে 8 বছরের শিশু রামিসাকে মঙ্গলবার সকাল 10:30টার দিকে খুঁজতে থাকেন তার মা। বাসায় না পেয়ে খোঁজাখুঁজি করেন ভবনে। এক পর্যায়ে উল্টো পাশের ফ্ল্যাটের দরজার সামনে শিশুটির ব্যবহৃত স্যান্ডেল পাওয়া যায়। ওই ফ্ল্যাটের দরজা খুলতে বলা হলেও ভেতর থেকে সাড়া দেয়নি কেউ। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালায় তারা। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার রুমের খাটের নিচে পাওয়া যায় শিশু রামিসার মাথাবিহীন মরদেহ। পরে ফ্ল্যাটটির বাথরুম থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মাথা। ওই মহিলারে বারবার বলা আছে যে আপনি দরজা খোলেন, নক বলে ওটা ফয়লা ভাঙা হয়েছে। ভাঙানোর পর চোখ দিয়ে দেখা যাচ্ছে মহিলা গলিতে দাঁড়ায় রয়েছে, ঠিক মহিলা কোনো সময় দরজা খুলেনি। মহিলার কাছে জিজ্ঞেস করছে আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড পালাইছে। ছেলেটার মনে হয় অসৎ কোনো উদ্দেশ্য ছিল। এই কাজটা করছে, আমি চাই তাকে আইন কড়াভাবে কড়া শাস্তি দিক। ফ্ল্যাটটিতে তখন একাই ছিলেন হত্যায় সন্দেহভাজন সোহেল রানার স্ত্রী স্বপ্না। পেশায় রিকশা মেকানিক সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। ট্রিপল লাইনে যোগাযোগের পর ঘটনাস্থলে আসেন পল্লবী থানা পুলিশ, আসেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এর 2 ঘন্টার মধ্যেই পুলিশ নারায়ণগঞ্জ থেকে পলায়নরত সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাতে সংবাদ সম্মেলনে তারা জানান বিকৃত রুচি সম্পন্ন ব্যক্তি সোহেল রানা। সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিতে পাঠানো হয়েছে। এটা তদন্তে হয়তো বিস্তারিত পরবর্তীতে জানা যাবে যে তার সাথে কোনো যৌন ক্রিয়া হয়েছে কিনা। পরবর্তীতে এই ডেড বডিটাকে সম্ভবত সে লুকানোর জন্য
মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে, টুকরা করার চেষ্টা করে। কিন্তু বাই দিস টাইম তার মা টের পায় যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে, তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন করে। নারায়ণগঞ্জে একটি বিকাশের দোকান থেকে টাকা তোলার সময় প্রযুক্তির সহায়তায় সোহেল রানাকে আটক করে পুলিশ। মাদকাসক্ত সহ আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর বাড়িতে মিলল গৃহ শিক্ষকের মরদেহ। প্রাইভেট পড়াতে গিয়ে হত্যার শিকার হন তিনি। 999-এ ফোন পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 1 জোড়া স্বর্ণের দুল। শিক্ষার্থীর বাড়িতে মিলল গৃহশিক্ষকের মরদেহ। এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রতিদিনের মতো সোমবার চাঁপাইনবাবগঞ্জ শহরের অধীর ল্যাংরা মোড় এলাকায় প্রতিবেশী রুবেলের বাড়িতে প্রাইভেট পড়াতে যান গৃহশিক্ষক মরিয়ম বেগম। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে মঙ্গলবার সকালে নিজ শিক্ষার্থীর বাড়িতেই বস্তাবন্দি লাশ পাওয়া যায় তার। এ সময় শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া যায়। ফজরের নামাজ পড়ে ওই মোড়ে ছিল, আমি মোড়ে থেকে পরে শুনতে পাচ্ছি যে নাকি এখানে একটা লাশ পাওয়া গেছে বাড়ির মধ্যে। গেট খুলে দেখি হাতের বাম দিকে ডান দিকে আপনার বস্তায় লাশ। সে সময় পুলিশ আসলো, এসে আপনার লাশ আর যাদের বিরুদ্ধে ইয়া হয়েছে তাদের নিয়ে গেল। কালকে পড়াতে এসছে মেয়েটা, আইসি তো বলে যা করে মেরে ফেলেছে, কখন দেখিনি আমরা। হঠাৎ করে দেখি গত রাত্রে আমার আম্মা বাসায় আসছে না, 8:30 বেজে গেছে, তারপরে আসছে না। 999-এ ফোন পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষার্থীর বাবা ও মাকে থানা হেফাজতে নেওয়া হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী দীপকের কাছ থেকে উদ্ধার হয় ওই শিক্ষকের কানের দুল। ঘটনা তদন্তে আমরা নিবিড়ভাবে তদন্ত করছি, যাতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা যায় এবং আমরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন একটা আভাসের ভিত্তিতে আমরা জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে সঙ্গে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। নিহত গৃহশিক্ষক মরিয়ম বেগম এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রাজা বাদশাহ ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্রিফিংয়ে ডিএমপির তেজগাঁও বিভাগ জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে 3টি হত্যা চেষ্টা, মাদক ও বিস্ফোরক সহ মোট 29টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এর আগেও একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে সে আত্মগোপনে চলে যায়। পিচ্চি রাজাকে দীর্ঘদিন যাবত আমাদের মোহাম্মদপুর থানা পুলিশ এবং মোহাম্মদপুর এই এসসি এডিসি সহ আমাদের তেজগাঁও ডিভিশনে যারা মোহাম্মদপুরকে তদারকি করে, আমরা সবাই তাকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করে আসছিলাম। তো মামলাগুলোর মধ্যে হত্যা মামলা রয়েছে 3টি, হত্যা চেষ্টা মামলা 7টি, বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলা রয়েছে 4টি, বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে 1টি, সন্ত্রাস বিরোধী সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে 1টি। জামিনে বেরিয়ে ফের বেপরোয়া তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাইদ ওরফে মাদক সাইদ। চাঁদা না দিলেই রাজধানীর আদাবরে বিভিন্ন কারখানা ও গ্যারেজে চাপাতে নিয়ে হামলা করছে সাইদ ও তার গ্যাং সদস্যরা। চাঁদাবাজি, মাদক কারবারের পাশাপাশি কিশোর গ্যাং দিয়ে ছিনতাইও করাচ্ছে সাইদ। পুলিশ বলছে, হামলার ফুটেজ দেখে সাইদ সহ চক্রের 8 সদস্যকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর আদাবরের শেখের টেকের 10 নম্বর সড়কের বালুর মাঠে ঢুকছে 3টি মোটরসাইকেল। চাপাতি ধরে রিকশা গ্যারেজ মালিকের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে 9 সন্ত্রাসী। টাকা দিতে অস্বীকার, গ্যারেজ ভাঙচুর করে তারা। 11ই মে সিসি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য। শেখের টেক ইউনিট বিএনপি অফিসও ভাঙচুর করে একই দল, ভেঙে ফেলা হয় বিভিন্ন জিনিসপত্র। এমব্রয়ডারি কারখানাতেও হামলা করে সন্ত্রাসীরা, বন্ধ গেট খুলতে চাপাতি দিয়ে কোপায় তারা। এলাকায় একের পর এক হামলায় আতঙ্কে ব্যবসায়ীরা। চাই যে এখান থেকে টাকা পয়সা নিয়ে জানি চলতে পারে, আমরা দেই না, কারণ ওদেরকে দিব কেন, ওরা তো আর এখানে এটার মালিক না। 5-6 জন খারায়া এখানে ছিল, 8-10 জন খারা আমার গেজে ঢুকে আমার কাছে 80,000 টাকা নিয়ে গেছে।
চাঁদা না পেয়ে চাপাতি দিয়ে কুপিয়ে রিকশার গ্যারেজ এমনকি বিএনপি অফিস ভাঙচুর করেও ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে কেন ভাইরাল হলো, সে কারণে ভুক্তভোগীদের এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। এ ঘটনায় জড়িতরা দ্রুত গ্রেফতার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। শুধু ব্যবসা প্রতিষ্ঠানে নয়, ব্যাটারি চালিত রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আছে গ্যাংটির বিরুদ্ধে। গণভবনের লগের রুট থেকে নিছে, আজকে গাড়ি হারাইছে 7 মাস হয়েছে। আদাবরে শুধু চাঁদাবাজি নয়, ছিনতাই, চুরি, ডাকাতিও ঘটছে নিয়মিত। সম্প্রতি মনসুরাবাদে এমব্রয়ডারি কারখানার সিসিটিভি ক্যামেরার তার কেটে তালা ভেঙে লুটপাট করে দুর্বৃত্তরা। তালা ভাঙার পর যখন তালা গেট খুলতে পারে নাই তখন গেটটা ভাঙছে। মিটার তার তোর যা আছে, যে মানে মেশিনের যে কম্পিউটার, মনিটর, এগুলি পাসপোর্ট অনেক কিছু নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে, শেখেরটেকের হামলায় নেতৃত্ব দেয় হেলমেট পরিহিত সাইদ ওরফে মাদক সাইদ। চাপাতি হাতে চাঁদা দাবি করা ব্যক্তি আমির ওরফে অ্যালেক্স আমির। চাপাতি হাতে লাল টি শার্ট পরা ব্যক্তির নাম পিকআপ রুবেল। এছাড়াও হামলায় অংশ নেন মাওরা সোহেল, শিকদার লিটন, রফিকুল, শাহিন ও আরিফ। এর ভিতরে দুইজনটা চিনা গেছে, দুইজনের ভিতরে একজন হচ্ছে আমির, আরেকজন হচ্ছে পিকআপ রুবেল। পুলিশ বলছে, সম্প্রতি জামিনে বেরিয়ে ফের চাঁদাবাজি শুরু করেছে তালিকাভুক্ত সন্ত্রাসী সাইদ। বেশ কয়েকজনকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই যে চক্রটা যারা এখানে এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সাইদ গ্যাংয়ের তৎপরতা বন্ধে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে জাহাজে বিদেশি এক নাবিকের ছুরিকাঘাতে আরেক বিদেশি নাবিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বহির্নোঙরে থাই পতাকাবাহী এমটি কেপিপি 1 নামের জাহাজে দুই নাবিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি বাধে। থাইল্যান্ডের নাগরিক মিস্টার রেপিফং কাহানকে ছুরিকাঘাত করে আরেক বিদেশি। পরে বাংলাদেশের এজেন্ট কাহানকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ করায় স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে বরিশাল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে। মারা যাওয়া নবজাতকের 2 স্বজনকে আটকে রাখারও অভিযোগ উঠেছে। পরে মধ্যরাতে মুচলেকা দিয়ে মরদেহ সহ মুক্তি পায় শিশুর পরিবার। বিস্তারিত অপূর্ব প্রতিবেদনে। আমি ক্ষমা চাইতেছি, ওদেরকে দয়া করে ক্ষমা করে দেন। প্রথম সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা। হাসপাতালে চিকিৎসকদের অবহেলার অভিযোগ করায় আটকে রাখা হয় নবজাতকের মরদেহ ও তার স্বজনদের। আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করতেছি, ওদেরকে আর কোনো শাস্তি দিয়ে না। ওদের ভুলের জন্য ওরা যদি ভুল করে থাকে, আমি ওদের হয়ে, আমি একজন মৃত সন্তানের মা হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। ওদেরকে আর কোনো শাস্তি দিয়ে না, বাচ্চাটাকে নিয়ে ওদেরকে নিয়ে আমাদের যাইতে দেন। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। স্বজনরা জানান, 2 দিন আগে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। তাদের অভিযোগ, চিকিৎসার অবহেলায় মৃত্যু হয় নবজাতকের। অভিযোগ তোলায় শিশুটির মামা ও আরেক স্বজনের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে শেরে বাংলা মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থীদের বিরুদ্ধে। আমাদের শালা আদার কাছে ভাই তাদের মানে গায়ে হাত দিছে, মানে কিছু জায়গায় ইন্টার্নিং ছাত্র এসে কিছু গায়ে হাত দিয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করে শিক্ষার্থীরা পাল্টা দাবি তোলেন, তাদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তারও দাবি জানান তারা। আমাদের 3 জন ব্যাচমেটের উপর ফিমেল ব্যাচমেটের উপর ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে। আমরা টোটাল 2 জনকে ওইখান থেকে ধরে এনে পুলিশের কাছে সোপর্দ করছি। পরিচালক স্যারের কাছে আমাদের দাবি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ইউনিটে সুরক্ষার জন্য সশস্ত্র পুলিশের ব্যবস্থা করতে হবে। কয়েক ঘন্টা আটকে রাখার পর বুধবার মধ্যরাতে রোগীর স্বজনরা লেখা দিয়ে নবজাতকের মরদেহ সহ স্বজনরা ছাড়া পান বলে দাবি করা হয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান হাসপাতাল ও পুলিশ প্রশাসন। আমরা যা করা করেছি, উনি আমাদের এখানে আছে, পুলিশের কাস্টডিতে আছে, ব্যবস্থা নেব। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গত 2.5 মাসে বরিশাল মেডিকেলে 5 শিশুর চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ রয়েছে। 5-7 মিনিটের ব্যবধানে কিভাবে কি হয় আমি তো বুঝতে পারতেছি না আসলে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। মাত্র 8 থেকে 10 জনের একটি চক্র এই গ্রুপ নিয়ন্ত্রণ করে।
হাসপাতাল থেকে কিলোমিটার প্রতি ৩৫ টাকা বেঁধে দেয়া নির্ধারিত টাকার চেয়েও দ্বিগুণ বা ৩ গুণ বেশি নিচ্ছেন অ্যাম্বুলেন্স ড্রাইভাররা। তাদের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। বোনের মৃত্যুতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে বসে কান্নায় ভেঙে পড়েন রাজিয়া খাতুন। লাশ নিতে হবে বাড়ি, তাই অপেক্ষা অ্যাম্বুলেন্সের। ধরেন যে ও জাবের বসে আর গাছটাও পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে আমার বোনে ধরেন যে জ্ঞান নাই, জিবি বাড়া গেছিল, মাথা ফাইটে গেছিল। এইভাবে আজ 14 দিন থাকার পরে ধরেন আজকে মারা গেছে। রাজশাহী মেডিকেলে প্রতিদিন সুস্থ হয়ে বাড়ি ফেরেন 700 থেকে 800 জন, আর মৃতদের বাধ্য হয়ে নিতে হয় লাশবাহী অ্যাম্বুলেন্সে। এছাড়া ছাড়পত্র পাওয়া অনেকেই যায় অ্যাম্বুলেন্সেও। মুঠোফোন ও সময় সংবাদের ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায় 8 থেকে 10 জন পুরো অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, যেখানে একজনের কাছেই আছে 11টি অ্যাম্বুলেন্স। হাসপাতাল কর্তৃপক্ষ লাশবাহী অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করে দিলেও তা মানছেন না তারা। বাইরে থেকেও কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়া হয় না, ভাড়া নেওয়া হয় দ্বিগুণ বা 3 গুণ। আপনার হলো সিন্ডিকেট হলো এই জিনিসটা, আপনার ব্যবসা ছাড়া এখানে কোনো কিছু চলবে না। আইনগতভাবে ব্যবস্থা নিলে আমরা সবাই খুশি হব। বাইরে থেকে কোনো গাড়ি নিয়ে আসবো আমি, সেটাও সম্ভব না, এরা ঢুকতে দিবে না। এদিকে কেউ মারা গেলে দালাল ও ওয়ার্ড বয়ের মাধ্যমে খবর পান অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হোতারা। স্বজনদের বাধ্য করেন বাড়তি ভাড়ায় অ্যাম্বুলেন্স নিতে। অর্ধশত লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে নিয়মিত কমিশন নেয় চক্রটি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন সিন্ডিকেটের মূল হোতারা। ভাড়া স্বাভাবিক, আমাদের রোগীর ভাড়া কোনো নির্ধারিত নেই, যে যেরকম পারে পার্টি সে সেরকম করলে চলবে। হ্যাঁ, ডাকাডাকি তো করতে হবে। আপনি সাইড দিয়ে গেলে তাও জানতে হবে যে ভাই গাড়ি লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে। এই সিন্ডিকেটের সদস্যরা এতটাই প্রভাবশালী যে তাদের ভয়ে হাসপাতালের উপপরিচালকও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, বিষয়টি সমাধানে ট্রাফিক বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স সাধারণত আপনি টোল ফ্রি নিয়ে যায়, কিন্তু ওরা রোগীকে বোঝায় যে যাইতে 780 সাথে 1400 আমাকে এক্সট্রা দেন। ড্রাইভারটা যখন নামায় আমাকে 1000 টাকা বকশিশ দেন। বিষয়টা নিয়ে কিভাবে এটাকে সমাধান করা যায় আমি ট্রাফিককে দেওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু নিয়ন্ত্রণ আনা যায়। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 100 কিলোমিটারের মধ্যে 35 টাকা ও 100 কিলোমিটারের বেশি হলে 30 টাকা করে প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা মানছেন না কোনো অ্যাম্বুলেন্সের চালক। গেল 15 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 490 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় আরো থাকছে। পাহাড় সম দুর্নীতির পরও বহাল তবিয়তে BRICM এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা 2 দফা সাময়িক বরখাস্ত হলেও আদালতের আদেশে ফিরেছেন কাজে, অস্বীকার করে ষড়যন্ত্র দাবি। মোড়কজাতকরণ আইনের তোয়াক্কা না করে দেশের তৈরি ফেস ওয়াশ বাজারজাত করছে রিমার্ক HB সহ বিভিন্ন প্রতিষ্ঠান। একে ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছে ক্যাব। আর আইন অমান্যকারীদের সর্বোচ্চ শাস্তির কথা বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। BSTI বলছে ধীরে ধীরে কঠোর হচ্ছেন তারাও। বিশ্ব মেট্রোলজি দিবসে কামরুল হাসান সবুজের রিপোর্ট। সুসজ্জিত মোড়কে ভোক্তার হাতে যেসব পণ্য আসছে তা কতটা মানসম্পন্ন, এমন সন্দেহ যেমন রয়েছে ক্রেতার, তেমনি তা কতটা আইন মেনে আসছে বাজারে রয়েছে সেই প্রশ্ন। অনেক প্রোডাক্ট বের হয়, অনেক ভেজাল, বড় বড় ব্র্যান্ড আছে, ভাবি যে ওরা অন্তত ভেজাল কিছু করবে না। BSTI লেখা থাকে তো ওখানে এনশিওর হইতে পারে যে ঠিক আছে সিল মারা, তাহলে মানে অথেন্টিক। আইন মানছে নাকি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, তা বোঝার আগে দেখে আসি মোড়কজাতকরণ বিধিমালা 2021-এর 5 ধারা, যেখানে পরিষ্কারভাবে সব তথ্য লেখা ও অক্ষরের আকৃতির ক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। দেশি কোম্পানি, এটা বিদেশি না, বাংলা লিখতে হবে। এটা কোনো ব্যবসায়ীরা জানা নাই যে বাংলা না দেখা থাকার কারণে মামলা হতে পারে। যদি কোনো ফল থাকে ভোক্তা অধিদপ্তর আমাদেরকে বলবে যে না এটা বিক্রি করা যাবে না, তাহলে এটা আমরা উদ্যোগ করব। বিভিন্ন পণ্যের মধ্যে ফেস ওয়াশকে স্যাম্পল হিসেবে নিয়ে বাজার ঘুরে দেখে সময় সংবাদ। দেখা গেল অনেক প্রতিষ্ঠানই ক্রেতা আকর্ষণে যেভাবে ইংরেজিকে প্রাধান্য দিচ্ছে, ঠিক সেভাবে গুরুত্ব নেই বাংলায়, যাকে আইনের লঙ্ঘন হিসেবে দেখছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। অভিযোগ আছে আইন অমান্য করায় নষ্ট হচ্ছে পণ্যের বিক্রয় প্রতিযোগিতা। BSTI যেন এই পণ্যগুলি
অভিযানের মাধ্যমে বাজার থেকে এগুলোকে উঠেই নিতে বাধ্য করে কোম্পানিগুলোকে। দুই ধরনের, একটা হলো যে লাইসেন্স বাতিল বা এটা তো বিএসটি আইন অনুযায়ী, কিন্তু সে প্রতারণা করেছে, সেই প্রতারণার জন্য কিন্তু ভোক্তা আইনেও ব্যবস্থা আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাজারজাতকরণে আইনের ক্ষেত্রে কঠোর হচ্ছে সংস্থাটি, অন্যদিকে তৎপর হচ্ছে মোড়ক সনদ নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা বিএসটিআই। এই ধরনের যদি আপনার লুফল হচ্ছে মার্কেটে, তাহলে অবশ্যই এটা তুলে নেওয়ার ব্যবস্থা আছে। লটটাই কিন্তু আমরা ডিস্ট্রয় করে দেই বা তুলে নিয়ে আসি। এই অক্ষরের প্রাধান্যর বিষয়টা আমাদেরও নজরে এসেছে ছোট আকারের কিছুটা, তবে সেইটাকে আরও অধিক সংশোধন করার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা তাদেরকে নবায়নের ক্ষেত্রে এসে আমরা তাদেরকে রিমাইন্ডার দিয়েছি, বিধি মোতাবেক আপনাকে আরেকটু সমৃদ্ধ করতে হবে। একই সাথে বিএসটিআই বলছে আইনি মারপ্যাচে বিদেশি বাজার ধরতে দেশীয় প্রতিষ্ঠানের যেন কোনো সমস্যা না হয় সেদিকেও নজর রাখছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সনদ জালিয়াতি থেকে শুরু করে কোটি কোটি টাকার দুর্নীতি অভিযোগের পাহাড় নিয়েও বহাল তবিয়তে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান 2 দফায় সাময়িক বরখাস্ত হলেও আদালতের আদেশে ফিরেছেন দায়িত্বে। এবার তার বিরুদ্ধে অন্তত 40 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। যদিও সব অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলছেন মালা খান। তাসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানী ধানমন্ডির 10-এর এ সড়কের বিলাসবহুল ভবনের 4630 বর্গফুটের ফ্ল্যাটের মালিক KM মোস্তফা আনোয়ার। প্রায় 6 কোটি টাকা মূল্যের এই সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। অভিযোগ, এই পর্তুগাল প্রবাসীর সম্পদের মূল উৎস তার স্ত্রী BRICM এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান। যদিও আয়কর নথিতে ফ্ল্যাটটির মূল্য দেখানো হয়েছে 1,44,00,000 টাকা। দুদকের তথ্যমতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ফ্ল্যাট ও শঙ্কর জাফরবাদেও 2টি ফ্ল্যাট রয়েছে। বিক্রি করে দেওয়া হয়েছে আরও একটি ফ্ল্যাট। এছাড়া সাভার, উত্তরা ও গাজীপুরেও রয়েছে সম্পদ। এটা হইতে পারে এই পাইপ 1 ইঞ্চি আছে, এই পাশে 4 টাকা। মালা খানের দাবি, স্বামীর বিদেশে চাকরি ও পারিবারিক সম্পত্তি থেকেই এসব সম্পদ এসেছে। তবে আয়কর নথিতে বিদেশ থেকে বড় অঙ্কের অর্থ আসার তথ্য মেলেনি। কর্তৃপক্ষের সাথে আপনি কতক্ষণ ইসে করে পারবেন? সে যদি আপনাকে করাপ্ট সাজাইতে চায়, দুনিয়ার ফাইলপত্র তারা এখান থেকে সরাইয়া ফেলছে। আমার হাজব্যান্ড এখন পর্তুগালের ইউরোপের সিটিজেন, সে ওখানে একটা সরকারি চাকরি করে, সে ওখানকার প্রফেসর। ওরা ওখানে লিখছে কি উনি বেকার, লজ্জা থাকা উচিত এদের। দুদকে জমা পড়া নথিতে উঠে এসেছে প্রকল্প পরিচালক ও মহাপরিচালক থাকাকালে যন্ত্রপাতি ক্রয়ে 26.5 কোটি টাকার অনিয়ম হয়েছে। বিজ্ঞান মন্ত্রণালয়ের মতে প্রকল্প শেষ হওয়ার 4 বছর পর পেছনের তারিখে চেক ব্যবহার করে প্রায় 1 কোটি টাকা উত্তোলন করা হয়। ডেপসল নামে যে প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, অনুসন্ধানে তার কোনো অস্তিত্ব মেলেনি। ডেপসল নামে এখানে কোনো প্রতিষ্ঠানের নাম শুনিনি আজ। এখানেই শেষ নয়, করোনাকালে ভিটিএম কাঁচামাল ক্রয়ে 15 কোটি টাকার অনিয়ম, ডেঙ্গু টেস্ট কিট সহ আরও বিভিন্ন গবেষণার কাজে অনিয়মের তথ্য খতিয়ে দেখছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে BRICM এর চিফ সায়েন্টিফিক অফিসার মালা খানের বিরুদ্ধে দুদকে একটা অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য সংগ্রহ করছেন। রাষ্ট্র যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারে, সেটা রাষ্ট্রযন্ত্রের ফেউল। আর রাষ্ট্রযন্ত্রের ফেইলুর মানে হচ্ছে রাষ্ট্রযন্ত্র তো আর নিজে যে রাষ্ট্রযন্ত্র তো গাড়ি না যে না চালাইলেও চলবে এরকম কিছু না। রাষ্ট্রযন্ত্র যারা চালায়, প্রশাসনের দায়িত্বে আছে, এটা তাদের ফেইলুর, মানে রাষ্ট্রের ফেইলুর, তো তাদের ব্যর্থতা। গেল বছরে পিএইচডি জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে 2 দফায় মালা খানকে সাময়িক বরখাস্ত করা হলেও আদালতের আদেশে ফিরেছেন চাকরিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের খামারিরা লাভের আশা করলেও ভারতীয় গরু অনুপ্রবেশের আশঙ্কা ভাবাচ্ছে তাদের। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অবৈধ গরু আটকের ঘটনায় শঙ্কা আরও বেড়েছে। এদিকে জাতীয় গরু অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ ও বিজিবি। জাহাঙ্গীর আলমের তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। কোরবানির উপযোগী করে তুলতে চলছে বিশেষ পরিচর্যা।
কোরবানির ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দেশীয় গরু মোটাতাজাকরণে কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন বা স্টেরয়েড ছাড়াই ঘাস, ভুট্টা, গম ও দানাদার খাবার খাইয়ে গরু লালন পালন করছেন খামারিরা। তারা বলছেন এবছর পশুর বাজারে দাম তুলনামূলক ভালো থাকায় লাভের আশা তাদের। গুঁড়া, চারা, ঘাস সব দেশি খাবার খাওয়াই আমরা। আগের কুরবানির চাইতে এই কুরবানি ঈদে তুলনামূলক দাম বেশি আছে। খামার থেকেও প্রায় 70-80% আমরা গরু সেল করে ফেলেছি। তবে ঈদের আগে ভারতীয় গরুর অবৈধ অনুপ্রবেশ ঠেকানো গেলে দেশীয় খামারিরাই লাভবান হবেন। চড়াই গরু বা এমনি ইন্ডিয়ান গরু ঢুকছে, এই জন্য আমরা খুব আশঙ্কায় আছি। সরকারকে অনুরোধ করবো ভারতের কোনো একটা গরু না ঢুকে। দেশীয় গরু পালনকারীদের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পশুর রোগ প্রতিরোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। অন্যদিকে ভারতীয় গরু অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত টহল, বাড়তি নজরদারি ও ড্রোন ব্যবহারের কথা জানায় বিজিবি। আমরাও তৎপর রয়েছি, সাথে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও তৎপর রয়েছে, যাতে আমরা আমাদের দেশীয় গবাদি পশু দিয়ে এটা আমাদের কোরবানিটা সফলভাবে করতে পারি। গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গায় আসতে পারে সেই জায়গায় বিএপি জনবল বাড়াই দিয়েছে, একই সাথে আমাদের ড্রোনও ব্যবহার শুরু করছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর চাঁপাইনবাবগঞ্জে কোরবানি পশুর চাহিদা 1,67,000। এর বিপরীতে জেলার নিবন্ধিত 13,522টি বাণিজ্যিক খামারে প্রস্তুত করা হয়েছে 2,26,500টি পশু। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করা, লবণের দাম বেড়ে যাওয়া, ন্যায্য মূল্য না পাওয়া সহ নানা সমস্যায় চট্টগ্রামে চামড়ার আড়তদারদের সংকটের যেন শেষ নেই। প্রচণ্ড গরম পড়ায় পচন রোধে কোরবানির চামড়া দ্রুত আড়তে আনার জন্য মৌসুমি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। এদিকে এবার 4 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম নগরীর অধিকাংশ চামড়ার আড়ত আতুরার ডিপো এলাকায় কোরবানির ঈদে মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ, লবণ দিয়ে প্রক্রিয়াজাত সহ ঢাকার ট্যানারিতে পাঠানো সবই করেন তারা। চট্টগ্রামে একটি মাত্র ট্যানারি থাকায় এই অঞ্চলের আড়তদাররা কোরবানির পশু চামড়া সংগ্রহ করে ঢাকার ট্যানারিতে বিক্রি করেন। কিন্তু বছরের পর বছর ঢাকার ট্যানারিগুলো বকেয়া পরিশোধ না করায় 150 বেশি চামড়ার আড়তদার ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আমরা দুদিক দিয়ে লস, লবণের দিক দিয়ে লস, চামড়া দিক দিয়ে লস। যারা লবণ ব্যবসায়ী তারা সবাই সিন্ডিকেট করে এই লবণের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ট্যানারি মালিকেরা ওরা এক গ্রুপ, ট্যাক্সপেসার আরেক গ্রুপ। ট্যাক্সপেসাররা কী করে, বুলু যদি রপ্তানি অনুমতি দেয়, ওরা আজকে কিনবে, কালকে বিক্রি করে, পরশুদিন আবার কিনতে আসবে, চামড়াটা দাম বাড়বে। কোরবানির সময় প্রচণ্ড গরম থাকবে, তাই চামড়ার পচন রোধে দ্রুত চামড়া আড়তে আনার আহ্বান জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। আগেভাগে চামড়াগুলো যদি এখানে নিয়ে আসে আমাদের এখানে আড়তে, তাহলে আমরা সমমতো চামড়াগুলো প্রসেসিং করে গুণগত মান ঠিক রাখতে পারবো। এবার 4 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আড়তদাররা। কালেকশন করার সময় চামড়াগুলি একটু ছায়াযুক্ত জায়গাতে রাখে, 4 লক্ষ পিস চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ করবে। এক সময় চট্টগ্রামে 250টির বেশি আড়ত থাকলেও বর্তমানে তার নেমে এসেছে 30টিতে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। হিলি স্থলবন্দর দিয়ে দিন দিন বাড়ছে ভারতে পণ্য রফতানির পরিমাণ। গেল অর্থ বছর এই বন্দর দিয়ে যত ডলারের পণ্য রফতানি হয়েছে, চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই হয়েছে তার চেয়ে 23 লাখ মার্কিন ডলার বেশি। ব্যবসায়ীরা বলছেন, সীমান্তের ওপারে উদ্ভিদ সঙ্গনিরোধ দফতর সহ দরকারি অবকাঠামো না থাকায় সম্ভাবনা সবটুকু কাজে লাগাতে পারছে না তারা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবিতে রিপোর্ট। উত্তরাঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিলি স্থলবন্দর। এই বন্দর দিয়ে চাল, পেঁয়াজ সহ ভারতীয় বিভিন্ন পণ্য আমদানির পাশাপাশি রফতানি হচ্ছে বেকারি পণ্য, টোস্ট বিস্কুট, ম্যাঙ্গো জুস, কোল্ড ড্রিঙ্কস, জুট কাপড়, প্লাস্টিকের পাইপ, চেয়ার, বালতি, অপরিশোধিত রাইস ব্রান তেল সহ বাংলাদেশি নানা পণ্য। ব্যবসায়ীদের হিসেবে যা বাড়ছে দিন দিন। অতীতে নেয় আমাদের বর্তমানে এক্সপোর্টের পরিমাণটা অনেক বেড়ে গেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য বা ভারতে রপ্তানি হচ্ছে। এখান দিয়ে আমরা মালামাল আনলোড করে তাড়াতাড়ি আসতেও পারি। কাস্টমস তথ্য, গেল 2024-25 অর্থ বছরে হিলি স্থলবন্দর দিয়ে 1,47 লাখ মার্কিন ডলারের 13,020 মেট্রিক টন বিভিন্ন পণ্য রফতানি হয়েছে। আর চলতি বছরের প্রথম 10 মাসে রফতানি হয়েছে 1,70 লাখ মার্কিন ডলারের 19,526 মেট্রিক টন পণ্য। অর্থাৎ আগের অর্থ বছরের তুলনায় রফতানি বেড়েছে 23 লাখ মার্কিন ডলার। পণ্যের পরিমাণ 6,500 মেট্রিক টন।
বর্তমানে হিলি দিয়ে বিভিন্ন ধরনের বেকারি আইটেম যেমন বিস্কিট, ড্রাই কেক, টোস্ট, এছাড়া বিভিন্ন ড্রিঙ্কস, এছাড়া ফ্যাটি অ্যাসিড, হাউসহোল্ড আইটেম, প্লাস্টিক হাউসহোল্ড আইটেম যেগুলো আছে, ফ্যাটি অ্যাসিড আছে, এই ধরনের বিভিন্ন রকম পণ্য রপ্তানি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, ভারতে বাংলাদেশি কৃষিজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে। সীমান্তের ওপারে উদ্ভিদ সঙ্গ নিরোধ সহ প্রয়োজনীয় সরকারি দফতর না থাকায় এই সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। তাদের ইনফ্রাস্ট্রাকচারটা সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি। আমাদের পক্ষ থেকে যদি গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভটা নেয় তাহলে এই পোর্ট থেকে ব্যাপক হারে রপ্তানি যোগ্য পণ্য রপ্তানি করা সম্ভব। আমরা ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনার সহ ইন্দো বাংলা ট্রেড রয়েছে এবং প্রশাসনিক কাস্টমস রয়েছে, তাদের কাছে আমরা আবেদন করেছি যাতে এই সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তি হয়। এই অবস্থায় আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম সহজ করার তাগিদ সংশ্লিষ্টদের। সময় সংবাদ, হিলি। গত 5 বছর আম ও পশু পরিবহনে বিশেষ সেবা দিয়েছিল পশ্চিমাঞ্চল রেল। এতে আয়ের চেয়ে ট্রেন পরিচালনা ব্যয় ছিল দ্বিগুণেরও বেশি। রেলের লোকসান হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। রেলের স্পেশাল সেবা দিতে আমবাগানি, খামারি ও ব্যবসায়ীদের অনাগ্রহ এবং মোটা অঙ্কের টাকা লোকসানের কারণে এবার আম ও কোরবানির পশু পরিবহনে স্পেশাল ট্রেন চালু করছে না রেল বিভাগ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। 2020 থেকে 2024 সাল প্রতি বছর আমের ভরা মৌসুম ও কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ে ঘটা করে চালু করত ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটেল স্পেশাল ট্রেন। উদ্দেশ্য ছিল প্রান্তিক বাগানি ও খামারিদের উৎপাদিত পণ্য কম খরচে রাজধানীতে পৌঁছে দেয়া। কাগজে কলমে সেই উদ্যোগ যতটা কার্যকরী ছিল, বাস্তব চিত্র ছিল ঠিক তার উল্টো। সংশ্লিষ্টরা বলছেন, বাগান বা বাড়ি থেকে স্টেশন পর্যন্ত, আবার স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যে আম বা পশু নেয়ার ক্ষেত্রে পোহাতে হতো ঝক্কি ঝামেলা, হতো বাড়তি খরচ। সে কারণে ট্রেনের চেয়ে সড়কেই বেশি আস্থা রেখেছেন বাগানি ও খামারিরা। ফলে রেলওয়ের এই স্পেশাল সার্ভিসের ট্রেনগুলো ফাঁকা যাতায়াত করত। ব্যবসায়ীদের দাবি, বিশেষ সেবা বলা হলেও পুরো কার্যক্রম ছিল অপরিকল্পিত। এখান থেকে আগে রিক্সা ভাড়া ছিল 10 টাকা, এখন মনে করেন 30 টাকা নিচে যাবে না। কুলি যদি এখান থেকে আগে 50 টাকা ছিল, এখন 100 টাকার নিচে যাবে না। এটাই বাড়তি কম। আমি যদি 500 টাকা বাঁচাতে যাই, 5000 টাকা আমার ঝক্কি ঝামেলা পোহাতে। আর এগুলো তো কাঁচামাল, কাঁচা পণ্য, আপনার দেরি হলে হলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এই সব বিষয়গুলো কিন্তু চিন্তা করতে হতো। এগুলো যদি ব্যবসায়ীদের সাথে আমাদের সাথে আলোচনা করতো, ওইভাবে পদক্ষেপ নিতেন, তাহলে অবশ্যই ট্রেনটা চলত। আমবাগানি ও খামারিদের অনীহা এবং প্রায় 1.5 কোটি টাকার আর্থিক ক্ষতিতে এবার আম ও কোরবানির পশু পরিবহনে স্পেশাল ট্রেন সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। যে পরিমাণে বিভিন্ন জায়গা থেকে ম্যাঙ্গো পরিবহন হয়, পর্যাপ্ত আমরা সাড়া পাই না আর কি। এই কারণে এই সমস্ত ট্রেন চালানো আমাদের জন্য ব্যবসায়িকভাবে লাভজনক হয় না। ঢাকার বাজারে কৃষি পণ্যের পরিবহন খরচ কমানোর লক্ষ্য নিয়ে 2024 সালের 26 অক্টোবর রাজশাহী থেকে চালু হয়েছিল কৃষিপণ্য স্পেশাল ট্রেন। রেলের লোকসান হওয়ায় চালুর 6 দিনের মাথায় তা বন্ধ হয়ে গিয়েছিল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দীর্ঘ 1 দশক ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সাতমাথা ফুলতলা সড়ক। প্রায় 4 কিলোমিটার সড়কের অর্ধশত স্থান খানাখন্দে ভরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কটি নির্মাণে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। সাদুল ইসলামের ছবিতে আব্দুল্লাহ আলের প্রতিবেদন। সড়কের কোথাও খানাখন্দ, কোথাও উঠে গেছে পিচ ঢালাই। সংস্কারের 1 বছরের মধ্যেই আবারও বেহাল। বগুড়া সিটি কর্পোরেশনের প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, শহরের গুরুত্বপূর্ণ সাতমাথা থেকে ফুলতলা সড়কটি 8.5 লাখ টাকা ব্যয়ে 1 বছর আগে সংস্কার করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 দশক ধরে সড়কটি মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নামমাত্র সংস্কারে দায় সেরেছে কর্তৃপক্ষ। এতে কার্পেটিং উঠে সড়কের অন্তত 15টি স্থানে বড় বড় গর্তে পরিণত হয়েছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। মোটরসাইকেল নিয়ে যেতে পারি না, বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারতেছি না, হাসপাতালে যাওয়া যায় না রোগী নিয়ে। বগুড়া শহরে যত রাস্তা আছে তার মধ্যে সবচেয়ে খারাপ রাস্তা এটা। আমরা এর আগে শুনলাম যে রাস্তার কাজ হবে, কিন্তু কোথায়? কোনো কাজ নাই, কিছু নাই। এই কর্মকর্তা জানান, সড়কটির গুরুত্ব বিবেচনায় গত 10 মে দরপত্র আহ্বানের মধ্য দিয়ে এসিপিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্রুতই শুরু হবে কাজ। ইতিমধ্যে ঠিকাদারও নির্বাচন করা হয়ে গেছে
ঠিকাদারের সাথে আমরা চুক্তিপত্র সিগনেচার করার অপেক্ষায় আছি। সিগনেচার হলে আমাদের ওই রাস্তায় কাজ শুরু হয়ে যাবে। 4 কিলোমিটার সড়কের পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে 26,60,11,300 টাকা। নতুন করে ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত ও সড়ক বাতিও লাগানো হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জের সদর নাচল ও গোমস্তাপুরে 23,000 বিঘা জমিতে সেচ দিতে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে সৌরবিদ্যুৎ। এতে বিঘা প্রতি উৎপাদন খরচ কমেছে 800 থেকে 1000 টাকা। সৌরবিদ্যুৎ প্রকল্প বাড়ানো সহ এর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটবে দাবি কৃষি বিভাগের। শাহজাহান আলীর তোলা ছবি ও জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যের রিপোর্ট। একসময় যেসব জমি পতিত থাকত, সৌর বিদ্যুতের সুফলে সেসব জমিতে আবাদ হয়েছে ফসল, যা কেটে ঘরে তুলছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল উঁচু হওয়ায় গভীর নলকূপেও পাওয়া যায় না পানি, এতে শুকিয়ে যায় ফসল। চলতি মৌসুমে জেলার সদর, নাচল ও গোমস্তাপুরে প্রথমবারের মতো সৌর বিদ্যুতের মাধ্যমে পাম্প চালানো হয়। 23,000 বিঘা জমির বোরো চাষে ব্যবহার হয় নদীর পানি। বিঘা প্রতি উৎপাদন খরচ কমেছে 800 থেকে 1000 টাকা। কৃষক জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও লোডশেডিং এর কোনো প্রভাব পড়েনি এসব জমির সেচ সুবিধায়। যে ভোগান্তি শুরু হয়েছিল কারেন্টের, যদি এই আমাদের সোলার স্টার্ট না হতো তাইলে আমরা মার খেয়ে যেতাম, বিশেষ করে পানিতে। আগে খরচ বেশি আসতো, সৌর বিদ্যুৎ হওয়াতে খরচ কম হয়েছে। প্রচুর পানি টানে, এই সোলারে লেগে এই আবাদ গেলা করাইছে। একবার সৌর বিদ্যুৎ সংযোগ দিলে সুবিধা পাওয়া যায় 25 থেকে 30 বছর। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটবে বলে দাবি কৃষি বিভাগের। এটা সরাসরি সূর্যের আলো থেকে অনগ্রিড এবং অফগ্রিড সমন্বয় করা হয়েছে। যদি এটা পুরোটা সোলার সিস্টেমে হয় তাহলে মোটামুটি 90% খরচ কমে যাবে। যে এলাকাগুলোতে বোরো ধান চাষ হতো না, সেই এলাকাগুলো নতুন করে বোরো ধান চাষের আওতায় এসেছে। আমাদের যে ভূগর্ভস্থ পানি উত্তোলনের উপর যে চাপ, সেটা কিন্তু কমে যাচ্ছে। কৃষি খাতের উন্নয়নে সৌর বিদ্যুৎ প্রকল্প আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এই সোলার প্যানেল স্থাপনের ফলে আগে যেখানে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে কিংবা অন্যান্য যে প্রতিকূলতা রয়েছে, পানির লিফটিং ক্যাপাসিটি, সেগুলো সবগুলো আমাদের বৃদ্ধি পেয়েছে। খালের পানিটা নদী থেকে আমরা পাম্পের মাধ্যমে খালে সংরক্ষণ করেছি, সেই খাল থেকে আবার সোলার পাম্পের মাধ্যমে আমরা জমিতে সেচ প্রদান করেছি। সৌর বিদ্যুতের আওতায় থাকা প্রায় শতাধিক সোলার পাম্পের মাধ্যমে প্রথম বছরে 23,000 বিঘা জমি চাষের আওতায় এসেছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 18,500 মেট্রিক টন ধান। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সরকার একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করতে বদ্ধপরিকর, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না, জানিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেড জাহিদ হোসেন। বিকেলে সিলেটে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সামিটে অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি। আমরা একটি মানবিক, ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে সুশাসন থাকবে এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং কোনো ধরনের অঞ্চল ভিত্তিক, ভাষাভিত্তিক বা রাজনৈতিক আদর্শের মতভেদের কারণে কোনো ধরনের বৈষম্য কাজ করবে না। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ধ্বংসস্তূপের জনপদে পরিণত হয়েছে গাইবান্ধার 3 উপজেলার কয়েকটি চরাঞ্চল। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে শত শত পরিবারের। নেই খাবার ও রান্নার ব্যবস্থা। ঘটনার একদিন পার হলেও রয়েছে কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগও। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কার্যালয়। বিপ্লব ইসলামের রিপোর্ট। ছড়িয়ে ছিটিয়ে আছে ভেঙে যাওয়া ঘরের অংশ, খোলা আকাশের নিচে পড়ে আছে আসবাবপত্র। সোমবার ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর ও ফুলছড়ি উপজেলার কয়েকটি চরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। কিছু বুঝে ওঠার আগেই তছনছ হয় শত শত ঘরবাড়ি। কেউ খোলা মাঠে, কেউ গাছের নিচে, কেউ বা রাত কাটিয়েছেন ভাঙা ঘরে। অনেক পরিবারের দিন কাটছে খেয়ে না খেয়ে। নেই চুলা, নেই খাবার সংগ্রহের সামর্থ্যও। বাতাস আসি গেল, মোসর মনে হয় মোসর দিলে আসিয়া, ওই মোসরে আমরা ঘরের চালটার আর কিছুই নেই। আর ঘর দুয়ার টিন টুন উড়ি গেছে,
এখন থাকি গুটি আজ কাগজ মাথা দিয়ে আসলাম মাঝির মধ্যে। ঘর বাড়ি ঠিক করতে পারছি না, অর্থ নাই, টাকা পয়সা তো নাই বর্তমানে এখন হাতে কারো। মঙ্গলবার সকাল থেকে ধার দেনা করে মাথা গোঁজার অস্থায়ী আশ্রয় বানানোর চেষ্টা শুরু করেন ক্ষতিগ্রস্তরা। রয়েছে কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগও। উপরে ছাউনি নেই, খোলা আকাশের নিচে আসছে, তারা রান্না করে যে খাবে সেই পরিবেশটা তাদের নাই। এখন প্রশাসনের কাছে এবং এমপি মহোদয়ের কাছে আমরা যোগাযোগ করছি এবং উপজেলা থেকেও আমাদের লোক এসেছিল এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসেছিল, তারা সচক্ষে দেখে গেছে। জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কার্যালয় জানায় সুন্দরগঞ্জের 500 পরিবার, সদর উপজেলার কামারজানি ইউনিয়নের 42 পরিবার এবং ফুলছড়ির 3 শতাধিক পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা। ঝিনাইদহে বিদ্যুতের লাইন মেরামতের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে ঢাকা, কুষ্টিয়া, যশোর সহ সকল রুটের যান চলাচল। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সোমবার বিকেলের ঝড়ে শহরের থোপাঘাটা ব্রিজ এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। বারবার বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও তারা মেরামত করেনি। 24 ঘন্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ এসে লাইন মেরামত করে বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ করতে 22টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাঠানপাড়া, মনোহরপুর সহ এলাকায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থাপনাগুলো এক্সিভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে নেতৃত্ব দেন। দিনাজপুরে আবারও বন্ধ হলো দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি মধ্যপাড়ার পাথর উৎপাদন। মঙ্গলবার সকাল থেকে পাথর উৎপাদন বন্ধ করে দেয় উৎপাদন ঠিকাদার জিটিসি। খনি ভূগর্ভে পাথর কাটার কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট না থাকায় বন্ধ করা হয় উৎপাদন কার্যক্রম। জুন মাসের প্রথম সপ্তাহে থাইল্যান্ড থেকে অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে এসে পৌঁছালে ফের চালু হবে পাথর উত্তোলন। মধ্যপাড়া খনিতে বছরে 5 থেকে 6 কোটি টাকার বিস্ফোরক লাগে, পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া বেতন ভাতা পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে টিকাদান কর্মসূচি কাজে নিয়োজিত এপিআই পোর্টাররা। মঙ্গলবার সকালে শহরের কাউটিস্থ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, জীবন রক্ষাকারী টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ভ্যাকসিন বহনকারী এপিআই পোর্টাররা গত 10 মাস ধরে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দায়িত্বরত 27 জন এপিআই পোর্টার বেতন ভাতা বন্ধ রয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। এই অবস্থায় ঈদুল আজহার আগে বকেয়া বেতন পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন কর্মসূচিতে অংশ নেয়ারা। নতুন উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংঘর্ষ, সরকারি কাজে বাধা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। গাজীপুর সদর থানায় মামলাটি করা হয়, তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে নতুন কোনো কর্মসূচি না দিলেও শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচি অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, অনেকেই এই আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বাগেরহাটের মোংলায় সরকারি রাস্তা নির্মাণে বাধা ও খাল করে
মাছ চাষের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মোংলার দোয়ানের কুল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, দিগরাজের এলাকায় এই রাস্তাটি দিয়ে আশেপাশের 7টি গ্রামের 15 থেকে 20,000 মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন রাস্তাটি সংস্কারহীন থাকার পর সম্প্রতি সরকার রাস্তাটি নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেয়, কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা রাস্তা নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের। এই প্রভাবশালী চক্রটি সরকারি খালেও বাদ দিয়ে মাছের ঘের তৈরি করায় খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ তাদের। ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকরা। রাস্তা নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন বক্তারা। অভিযান চালিয়েও থামছে না জ্বালানি তেলের অবৈধ মজুত ও চোরাচালান। 1 মাসের ব্যবধানে চট্টগ্রামে একই প্রতিষ্ঠান থেকে আবারও জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল ও অকটেন। 14,500 লিটার জ্বালানি তেল সহ একটি ট্রাক জব্দ করে কোস্টগার্ড। এছাড়া আলাদা অভিযানে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা 5,000 লিটার ভোজ্য তেলও আটক করা হয়। প্রথম দেখায় মনে হবে জরাজীর্ণ টিনশেড ঘর, কিন্তু এই ঘরের ভেতরে লুকিয়ে আছে সারি সারি ড্রাম ভর্তি বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল ও অকটেন। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বিমানবন্দর এলাকায় ভিআইপি রোডে কোস্টগার্ড পূর্বজনের অভিযানে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা এসব জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দ তেলের মধ্যে রয়েছে প্রায় 23 লাখ টাকা মূল্যের 7,000 লিটার জেট ফুয়েল, 6,000 লিটার ডিজেল এবং 1,500 লিটার অকটেন। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। 23,35,000 টাকা মূল্যের 7,000 লিটার জেট ফুয়েল, 6,000 লিটার ডিজেল, 1500 লিটার অকটেন এবং উক্ত জ্বালানি তেল বহনে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। মাসখানেক আগেও জ্বালানি সংকটের সময় একই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ তেল জব্দ করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তবে বারবার অভিযান চালানো হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনায় গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা তাদের যারা এই ধরনের কাজের সাথে জড়িত তাদেরকে আটক করার জন্য কোস্টগার্ড সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। পৃথক আরেক অভিযানে বন্দর এলাকার একটি জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় 9 লাখ টাকা মূল্যের 5,000 লিটার ভোজ্য তেল জব্দ করে কোস্টগার্ড। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। মার্কিন প্রেসিডেন্টের সফরের 1 সপ্তাহের মধ্যে বেইজিংয়ে পুতিন যোগ দেবেন 25 বছর পুরনো চুক্তির স্মরণোৎসবে। ট্রাম্প প্রশাসনের নীতি রাশিয়া চীন সম্পর্ক দৃঢ় করছে। পিরোজপুরে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ঘরের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, সোমবার রাত থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও নির্মল হালদার ওরফে নির্মল ওজাকে না পেয়ে নেসারাবাদ থানায় জিডি করা হয়। সকালে পানুল্লাপুর গ্রামে বাড়ির পাশে তার লাশ পড়ে থাকার খবর পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মাদকের টাকা ভাগাভাগির জেরে কুমিল্লায় তৃতীয় লিঙ্গের মাহিকে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেফতার জহির হিজরা র্যাবের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। র্যাব জানায়, গত 13 মে 2026 সালে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় এনামুল হক শিশির ওরফে মাহির হাত পা বেঁধে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 17 মে মাহি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে 18 মে রাতে সাতক্ষীরা সদর থানার ভোমরা এলাকা থেকে প্রধান আসামি জহির হিজরাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি এই উক্ত ভিকটিম এবং আসামি তারা একই সাথে বসবাস করতো এবং তারা মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল এবং মাদকের ব্যবসার সাথে জড়িত থাকার এই তাদের যে অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের এই জেরে তাদের বিরুদ্ধে বিরোধ চলছিল এবং বিরোধের জেরে এই ঘটনা ঘটছে বলে জানা যায়।
মৌলভীবাজারের কথা কাটাকাটির জেরে সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের শহরতলির শাহজির বাজার এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে দু চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে সিএনজি অটোরিকশা শ্রমিক গ্রুপের সঙ্গে মাইক্রোবাস পিকআপ শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু। প্রায় 3 ঘন্টা ধরে চলা সংঘর্ষে 7 জন আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই সংঘর্ষে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মাদারীপুরে ফ্ল্যাট বাসা থেকে 8 মাসের শিশুসহ একই পরিবারের 3 জনের লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটিত হয়েছে। স্ত্রীর চিকিৎসায় ঋণগ্রস্ত হয়ে চিন্ময় শিকদার স্ত্রীকে হত্যার পর সন্তান নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে। চাচাতো বোন নয়, সৎ মায়ের বাসায় ঘটে এই ঘটনা। গত 17 মে বিকেলে চিন্ময় শিকদার তার স্ত্রী ইশরাত জাহান সাউদা ও 8 মাসের কন্যার সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মাদারীপুরে আসেন। পরে সৎ মা মিষ্টির বাসায় ওঠেন তারা। চিন্ময় ও তার স্ত্রী সন্তানের কোনো সাড়া শব্দ না পেলে মধ্যরাতে পুলিশের জরুরি সেবা 999-এ কল দেন মিষ্টি। ঘরের দরজা ভেঙে সোমবার ভোরে 8 মাসের শিশুসহ 3 জনের লাশ উদ্ধার করে পুলিশ। আমাদের প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে আসলে তাদের এই আত্মহত্যার ঘটনাটা এই মানসিকভাবে বিপর্যস্ত বা আর্থিকভাবে বিপর্যস্তের কারণেই হতে পারে। ভোলায় ব্যবসায়ীদের কোটি টাকা মূল্যের মাছ আটক করে বিলিয়ে দেওয়ার অভিযোগে উপজেলা মৎস্য অফিসারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সম্রাজঘাটের ব্যবসায়ী সমিতি। লিখিত বক্তব্যে জানান 12 মে সম্রাজ মাছঘাট থেকে 12 জন ব্যবসায়ীর 7,913 কেজি মেঘনা নদীর ইলিশ 2 ট্রাকে করে ঢাকার মোকামে পাঠান। মাছগুলো যাচাই বাছাই করে চর ফ্যাশন উপজেলা মৎস্য অফিসার মাছ পরিবহনের অনুমতিপত্র দেন। অনুমতি পাওয়ার পর মাছ ঢাকা নেয়ার পথে ভোলা শহরের ইলিশা সড়ক থেকে কোস্টগার্ড আটক করে। পরদিন 13 মে মাছগুলোকে সামুদ্রিক মাছ বলে চিহ্নিত করেন এবং সেগুলোকে অবৈধ ঘোষণা করে স্থানীয় এতিমখানায় ও দুস্থদের মাঝে বিলিয়ে দেয় উপজেলা মৎস্য কর্মকর্তা। এতে 94,02,784 টাকার ক্ষতি হয়েছে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ সময় আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু মিয়া নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ জানায় সোমবার নিহত ঝন্টুর মামাতো বোন কিশোরী জুইকে নিয়ে পালিয়ে যায় পাশের গ্রামের শান্তি মিয়া। এ নিয়ে আজ দক্ষিণ সাগর গ্রামে সালিশ বৈঠকে বসে তারা। সালিশে জুইকে ফেরত দেওয়ার কথা হয়, কিন্তু সালিশ শেষে কথা কাটাকাটির এক পর্যায়ে শান্তি মিয়ার পক্ষে লোকজন ঝন্টু ও তার চাচাতো ভাই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঝন্টুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মোংলা নদীতে 2 ট্রলারের সংঘর্ষে নদীতে ছিটকে পড়ে 15 থেকে 20 জন শ্রমিক। এই ঘটনায় নিখোঁজ 6 থেকে 7 জন শ্রমিক। মঙ্গলবার রাতে মোংলা নদীর পারাপারের সময় এই ঘটনা ঘটে। মোংলা এপিজেডের ছুটি শেষে 70 থেকে 80 জন গার্মেন্টস শ্রমিক ট্রলারে মোংলা নদী পার হচ্ছিলেন। নদী মাঝপথে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রলারের সাথে জোরালো সংঘর্ষ হয়। এতে নদীতে ছিটকে পড়ে 15 থেকে 20 জন শ্রমিক। পরে বেশ কয়েকজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও নিখোঁজ 6 থেকে 7 জন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ওমান থেকে কফিন বন্দী হয়ে ফিরলেন 4 ভাই। পাশাপাশি কবরে হবেন শায়িত। গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলছে স্বজনদের মাতম। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। যাচ্ছি তার কাছে। ওমানে নিহত 4 ভাইয়ের মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। আমরা এখন আছি রাঙ্গুনিয়ায় লালানগর সেই গ্রামের বাড়িতে, এবং এখানে আমরা দেখছি ঠিক 6:30 থেকে 7টার মধ্যেই কিন্তু 4 ভাইয়ের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি বাড়ির সামনে সাধারণ মানুষ থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আছে, এলাকাবাসী যারা আছেন, সবাই কিন্তু ছুটে আসছেন শুধুমাত্র এক নজর এই 4 ভাইকে দেখার জন্য। এবং ঠিক 11টায় এখানে জানাজা
জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানেও তাদের দাফন হবে এবং সেক্ষেত্রে আমরা দেখছি গাউসিয়া কমিটি বাংলাদেশ এখানে কাজ করছে এবং সার্বিকভাবে সকল ধরনের করা হয়েছে। আমরা গতকাল দেখেছি ঢাকা বিমানবন্দরে ঠিক 8:15 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কিন্তু 4 ভাইকে ওমান থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেক্ষেত্রে স্থানীয় সাংসদ হুম্মাম কাদের চৌধুরী তিনি কিন্তু মরদেহগুলি গ্রহণ করেন এবং এরপর তিনি তাদের যারা এখান থেকে মরদেহগুলি ঢাকা থেকে আনতে গেছেন তাদেরকে কিন্তু সেটি বুঝিয়ে দেন। সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছিলাম এবং পুরোপুরি সরকারি ব্যবস্থাপনায় কিন্তু আসলে মরদেহগুলো নিয়ে আসা হয়েছে এবং দ্রুত যে আনা সম্ভব হয়েছে সেজন্য আমাদের স্থানীয় যিনি সাংসদ রাঙ্গুনিয়ার যিনি স্থানীয় সাংসদ তিনি কিন্তু সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রামে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আসলে যে স্বপ্ন নিয়ে 4 ভাই বিদেশ গিয়েছিল, তারা মূলত 5 ভাই, তার মধ্যে 4 ভাই কিন্তু বিদেশ গিয়েছিল। এর মধ্যে 2 ভাইয়ের বিয়েও ঠিক হয়েছিল, তারা বিয়ের বাজার করতে মূলত ওমানের সেই শহরে সেদিন ঘটনা গিয়েছিল এবং সেখানে গত মঙ্গলবার বিয়ের বাজার করে ফেরত আসার পথে তারা যে গাড়িটিতে অবস্থান করছিল সেই গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত আসলে বাতাসের কারণেই কিন্তু আসলে তাদের এই মৃত্যু হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এরপর তাদেরকে আনার যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো এরপর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওমান সরকার সহ সবাই সম্মিলিতভাবে সেই প্রস্তুতিগুলো গ্রহণ করে এবং গতকাল রাতে ঢাকা বিমানবন্দরে 8:15 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সেই ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকা থেকে রাঙ্গুনিয়ার যে লালানগর যে গ্রামের বাড়ি রয়েছে আমরা এখন দেখছি সেই গ্রামের বাড়িতে 6:30 থেকে 7টার মধ্যে তাদের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং ঠিক 11টায় তাদের জানাজা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাঙ্গুনিয়া লালানগর গ্রামের বাড়ি থেকে এখানকার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম রাঙ্গুনিয়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের 1 সপ্তাহের মধ্যেই বেজিং সফরে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে পুতিনের মূল আনুষ্ঠানিকতাই হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 25 বছরের পুরনো একটি চুক্তির স্মরণোৎসবে যোগ দেয়া। বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক দিক দিয়ে চীনের চেয়ে বেশি রাশিয়ার কাছে এ সফরের প্রয়োজনীয়তা। এদিকে ট্রাম্প প্রশাসনের বর্তমান নীতি মস্কো বেজিং এর বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরে 4 দিনের মধ্যে এবার চীন সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেজিং বিমানবন্দরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি স্বাগত জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই নিয়ে 25 বার বেজিং সফর করলেন রুশ প্রেসিডেন্ট। এই রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। তবে পুতিনের মূল আনুষ্ঠানিকতা হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 25 বছরের পুরনো একটি চুক্তির স্মরণোৎসবে যোগ দেয়া। চুক্তিটি মূলত 2001 সালে স্বাক্ষরিত সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি নামে পরিচিত। পুতিনের সফরে ট্রাম্প শি বৈঠকে পরবর্তী পরিস্থিতি নিয়ে দুই নেতা নিজেদের অবস্থান সমন্বয় করবেন বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় মেয়াদে নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রাশিয়া ও চীনকে আলাদা করে ফেলবেন তিনি। তার অভিযোগ ছিল জো বাইডেনের নীতিতে দুই দেশ আরও ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে ঠিক উল্টোটা। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের নীতি এখন মস্কো ও বেজিংকে আরও কাছাকাছি নিয়ে আসছে। চলতি বছরের প্রথম 4 মাসে রাশিয়া চীন বাণিজ্য বেড়েছে প্রায় 20%। জ্বালানি সহযোগিতা বাড়াতে নতুন গ্যাস পাইপলাইন নিয়েও আলোচনা চলছে। এছাড়া চীনা প্রযুক্তি ও যন্ত্রাংশ রাশিয়ার সামরিক শিল্পকে সহায়তা করছে বলেও জানা গেছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধে পশ্চিমা চাপ মস্কোকে আরও বেশি বেইজিংমুখী করছে। বিশ্লেষকদের মতে একসময় যুক্তরাষ্ট্র সফলভাবে চীন ও সোভিয়েত ইউনিয়নের দূরত্ব কাজে লাগাতে পেরেছিল, কিন্তু পরবর্তী মার্কিন প্রশাসনগুলো ন্যাটো সম্প্রসারণ, ইউক্রেন যুদ্ধ এবং চীনের বিরুদ্ধে বাণিজ্য চাপ দেয় সেই ভারসাম্য নষ্ট করেছে। ট্রাম্প নিজেও ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো সমাধান আনতে পারেননি, বরং তার নীতি এখন নতুন করে রাশিয়া চীন জোটকে আরও দৃঢ় করছে বলে মত পর্যবেক্ষকদের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের 4র্থ তলার আগুন 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে মূল ভবনের চারতলা ভবনের 3 তলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ভোর 6টার দিকে আসলে ঘটেছিল, ঠিক 1 ঘন্টা পরে কিন্তু এটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। তবে হাসপাতাল বলে এখানে কিন্তু আসলে আগুনের ভয়াবহতার ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস দ্রুত কাজ সম্পন্ন করে। তবে আমরা যেটা জেনেছি ভোর 6টায় আগুন যখন এটি লাগে তার পরপরই কিন্তু আসলে এখানে রোগীদের মধ্যে একটি হুড়োহুড়ি সৃষ্টি হয়, অর্থাৎ হাসপাতালের রোগীদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয়। সেই আতঙ্কের জায়গা থেকে তারা অনেকেই হুড়োহুড়ি করে নামেন, সেখানে কিন্তু অনেকে আহত হয়েছেন এটি আমরা জানতে পেরেছি। এবং ফায়ার সার্ভিস বলছে যে অপারেশন থিয়েটারের একটি রুমের পাশ থেকে আগুন লেগেছে এরকম আসলে তারা ধারণা করছেন। তবে আরও একটু সময় তারা চাচ্ছেন পুরোপুরি এটি আসলে জানানোর জন্য। ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখেছি যে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে বা যারা আসলে হাসপাতাল থেকে রোগী বা রোগীর স্বজনরা বের হচ্ছিলেন তাদেরকে আসলে দ্রুত বের হতে সহায়তা করেন। পাশাপাশি আমরা যদি বলি এখানে কিন্তু হাসপাতালের যারা রোগী ছিলেন তাদেরকে হাসপাতাল থেকে বের হয়ে একেবারে হাসপাতালের সামনে যে ফাঁকা জায়গাটা সেখানে কিন্তু রোগীদের এখনও আসলে আমরা অবস্থান দেখছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে 1 ঘন্টার মাথায় কিন্তু আসলে তারা এটি নিয়ন্ত্রণে সক্ষম হন। প্রথমে বয়রা থেকে 3টি ইউনিট এবং পরে আরও 7টি ইউনিট বিভিন্ন জায়গা থেকে কিন্তু টুটপাড়া, দৌলতপুর, খালিশপুর বিভিন্ন এলাকা থেকে আরও 7টি ইউনিট এখানে আসলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসে এবং এখানে আসলে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এবং এখনও কিন্তু ভিতরে আগুন নিয়ন্ত্রণে আসলেও ফায়ার সার্ভিস বলছে কোথাও কোথাও কিন্তু তাদের যে পানি দেওয়ার কাজ সেটি কিন্তু আসলে এখনও চলমান রয়েছে। এবং আমরা লম্বা পরে দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলি আসলে অবস্থান করছে এবং রোগী যারা রয়েছেন তারা রোগীদেরও কিন্তু আমরা যারা রোগী রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে আসলে নিচে অবস্থান করতে দেখতে পাচ্ছি। একটু যদি বলি যে এই অগ্নিকাণ্ডের আসলে ভয়াবহতা যখন শুরুর দিকে ছিল তখন কিন্তু আসলে রোগীদের মধ্যে এবং তার স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিস বলছে এই মুহূর্তে আগুন তারা আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সবশেষ খবর। যুক্ত ছিলাম খুলনায়। পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই দেশে আসবে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সে সিরিজ নিয়ে আশাবাদী টাইগাররা। ধারাবাহিকতা ধরে রাখলে ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধ অসম্ভব নয়, এমন প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার ও সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিসের। অজিরা শক্তিশালী দল ঘোষণা করায় ওয়ানডে ও টি20 সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার। আপকামিং অস্ট্রেলিয়া সিরিজ অবশ্যই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল ঘোষণা করেছে। আমরা আশা করি সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশ গত 1-1.5 বছর ধরে যে ট্র্যাক রেকর্ড, আমরা আশা করি আমরা ঘরের মাটিতে ডমিনেট করতে পারবো এবং আমরা এই সিরিজটা থেকে পজিটিভ রেজাল্টটা নিতে পারবো। বিশেষ করে এই ওয়ানডে টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি খুব ভালো ফাইট হবে, বাট ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারবে। এবার বিসিবি নির্বাচনের খবর। বুলবুলের বোর্ড ভাঙার পর বর্তমান অ্যাডহক কমিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্বচ্ছ নির্বাচন দেয়া, আর সেটা করতে পারলেই সবার আস্থা অর্জন করতে পারবেন তামিম ইকবাল, এমনটাই মনে করেন বিসিবির সাবেক পরিচালক সাজ্জাদুল আলম ববি। এছাড়া ক্রিকেটকে স্থিতিশীলতা ধরে রাখতে ধীরে ধীরে বিসিবি থেকে রাজনৈতিক প্রভাব কমাতে হবে বলে মন্তব্য করেন ববি। এদিকে আজ যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশ করেছে বিসিবি। কাল থেকে শুরু হবে মনোনয়ন বিক্রি। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবারও নির্বাচনের হাওয়া। দীর্ঘদিনের বিতর্ক, সমালোচনা আর প্রশ্নবিদ্ধ নির্বাচনের অভিযোগের কারণে এবার সবার নজর বিসিবিতে। সত্যিই কি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বর্তমান অ্যাডহক কমিটি? বুধবার নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই সেই চাপটা এসে পড়েছে তামিম ইকবালের কাঁধে। কারণ মাঠের সাফল্যের চেয়েও এই মুহূর্তে বোর্ডের সবচেয়ে বড় পরীক্ষা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা। যেই দায়িত্ব দিয়ে এই কমিটিটা বানানো হয়েছে সেটা যদি তারা সুচারুভাবে সম্পন্ন করতে পারে তাহলে বলতে হবে তারা সাকসেসফুল। তাদের দায়িত্ব হলো যে নির্বাচন করা। তো নির্বাচনটা যদি তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারে তাহলে মনে করব সাকসেসফুল। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে রাজনীতির প্রভাব নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের দেখা গেছে বোর্ড পরিচালনায়। তবে নিজেদের ক্রিকেটের স্বার্থে এই সংস্কৃতি বদলানো দরকার বলে মনে করেন সাবেক এই পরিচালক। প্রত্যাশা, ক্রিকেট পরিচালনায় ধীরে ধীরে বাড়বে পেশাদারিত্ব, কমবে রাজনৈতিক নির্ভরতা। প্রত্যাশা যে এই নির্বাচনটা সত্যি প্রতিনিধিত্বশীল হবে এরকম। তো লেট আস সি হোয়াট হ্যাপেন। চেষ্টা হয়তো চলছে, আমি শিওর যে তামিমেরও সেই চিন্তাভাবনাই আছে, কিন্তু উইল হ্যাভ টু ওয়েট টিল দেন টু সি হাউ ইট
প্রোগ্রেসেস। 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই অল্প সময়েই 3 সভাপতি বদল দেখেছে বিসিবি। নেতৃত্বে এমন দ্রুত পরিবর্তন দেশের ক্রিকেটের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলেছে সেই প্রশ্নও আছে ক্রিকেট অঙ্গনে। 5ই আগস্টের পরে একটা পরিবর্তন আসে, সেখানে কিন্তু একটা নির্বাচিত বোর্ড ছিল। সেই নির্বাচিত বোর্ডের মেয়াদ কিন্তু আর বেশি দিনও ছিল না। উচিত ছিল যে সেই বোর্ডকেই কন্টিনিউ করতে দেওয়া এবং সেই বোর্ডের মেয়াদ শেষান্তে নির্বাচনটা দেওয়া, তাহলে জিনিসটা একটা হলো কি ধারাবাহিকতা থাকলো। চেষ্টা থাকা উচিত যে এখানে ক্রিকেটীয় বিষয়গুলি প্রাধান্য পাক এবং এখানে কমিটি যখনই গঠন হয় অন্যান্য ইনফ্লুয়েন্সটা যাতে ক্রমান্বয়ে কমে আসে এবং যারা ক্রিকেটের জন্য কিছু করতে পারবেন তারাই যাতে এইখানে কমিটিতে আসেন। এবারের কাউন্সিলর তালিকায় জায়গা হয়নি অনেক পরিচিত সংগঠকের। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও নতুনদের সুযোগ পাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন ববি। তবে তার মতে শুধু জায়গা পেলেই হবে না, কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে নিজেদের যোগ্যতা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার সমীকরণ অনেকটাই নির্ধারিত হয়ে যেতে পারে কাল সকালে। আসরের একমাত্র অপরাজিত দল প্রাইম ব্যাংকের পরীক্ষা নেবে টেবিলের 3-এ থাকা আবাহনী লিমিটেড। ম্যাচে আকাশী নীলদের এগিয়ে রেখে নিজের তৃতীয় দলে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন সাব্বির রহমান। বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে ম্যাচ শুরু সকাল 9টায়। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য চলতি ঢাকা প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। এরই মধ্যে 2 হারের স্বাদ। সুপার লিগ না থাকায় শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে আকাশী নীল শিবির। তবুও ডিপিএল শিরোপার হিসেব জমিয়ে তুলতে পারে আবাহনী। প্রাইম ব্যাংকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিলে নিজেরাও টাইটেল রেসে ফিরবে। সেই সাথে আছে মুখোমুখি লড়াইয়ের হিসেব। আপাতত তাই ফেভারিট বধের আশায় টুর্নামেন্টের সফলতম দল। প্রাইম ব্যাংক 5টা জিতেছে, তারা সাথে কাল আমরা বিট করতে পারি তাহলে আমরা হেড টু হেডে আগে থাকবো। ওরা আনবিটেন হয়েছে এখন পর্যন্ত, বাট আই এম শিওর যে মহাবারান ছাড়া এখন পর্যন্ত ওরা ওরকম প্রতিপক্ষ পায় না এখন পর্যন্ত। তো তারা আমাদের সাথে কাল ফেস করবে। আমরাও লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন ছিলাম, আমরা কিন্তু 2টা ম্যাচ কাটালো পড়ার জন্য আমরা পিছিয়ে পড়েছি, যে ছোটো ম্যাচ ছোটো ওভারে খেলা ছিল। তো আমাদের প্রস্তুতি অনেক ভালো। ওভারঅল 5টা ম্যাচে বলতে পারি আমরা খুব ভালো ব্যাটিং ভালো করছি, বোলিংও ভালো করছি। হোপফুল ইনশাল্লাহ কালকে ম্যাচটা আমাদের খুব ভালো যাবে এবং প্রাইম ব্যাংকও জানে কারোর সাথে খেলা। শুধু দলের জন্য নয়, ক্রিকেটার সাব্বিরের জন্যও এবারের আসরটা গুরুত্বপূর্ণ। ওয়ানডে ফরম্যাটে চলছে মিডল অর্ডার ব্যাটারের খোঁজ। 2027 বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্ট অপেক্ষায় একজন পারফর্মারের। অভিজ্ঞতা আর হার্ড হিটিং অ্যাবিলিটির কারণে সাব্বির হতে পারেন ওই জায়গার সমাধান। নিজেকে নতুন করে আবিষ্কারের আশায় এই মিডল অর্ডার ব্যাটার ওয়ানডে ফরম্যাট দিয়ে প্রত্যাবর্তন ঘটাতে চান জাতীয় দলে। একই অবস্থা সতীর্থ মোসাদ্দেক হোসেনের। সাব্বির অবশ্য আশাবাদী আবারও ফিরবে সুদিন। যেই ঢুকুক বাংলাদেশ টিমে, বাংলাদেশ যেন রেজাল্ট করে, এটাই সবচেয়ে বড় বিষয়। যেই ঢুকুক, আমি ঢুকি বা মোসাদ্দেক বা XY যে ঢুকুক, সে যেন ভালো করে বাংলাদেশ টিমের জন্য, সেটাই আমাদের প্রত্যাশা সবসময় থাকবে। আমার তো চোখ অবশ্যই থাকবে, সেই জন্য খেলতেছি, ভালো করার চেষ্টা করছি। এবার না হলে নেক্সট হবে, নেক্সট না হলে পরবর্তী হবে, বাট হাল কখনো ছাড়বো না ইনশাল্লাহ, যতদিন বন্ধু ক্যারিয়ার আছে আমার। তবে প্রাইম ব্যাংককে হারানোটা সহজ হবে না আবাহনীর জন্য। চলতি আসরে দারুণ ছন্দে আকবর আলীরা। ব্যাটিং থেকে বোলিং 2 বিভাগেই আছে একাধিক পারফর্মার। আসরের শীর্ষ রান সংগ্রাহক কিংবা উইকেট শিকারী 2 বিভাগই দখলে তালহা জুবাইয়ের শিষ্যদের। আর নিজেদের ধারাবাহিকতা ধরে রাখলে টুর্নামেন্টের শিরোপার সমীকরণ অনেকটাই সহজ করে ফেলবে প্রাইম। আগের ম্যাচে হারিয়েছে মোহামেডানকে। 3-এ থাকা আবাহনী বধে রাস্তা হবে আরও পরিষ্কার। বুধবার বিকেএসপির মাঠে সে কাজটাই করে দেখাতে চাইবেন আকবর, রিয়াদ, রনিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। ফেডারেশন কাপ ফাইনাল নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। কিংস এরেনায় খেলতে বাফুফে থেকে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এবার বেঁকে বসেছে বসুন্ধরা কিংস। সূচি অনুযায়ী ফাইনাল না হওয়ার বিষয়টিকে ফুটবলের চেতনা পরিপন্থী উল্লেখ করে ফেডারেশন কাপ শিরোপা প্রতিপক্ষকে দেওয়ার অনুরোধ করেছে কিংস কর্তৃপক্ষ। সব সম্ভবের দেশে এমন হবে, এটাই তো স্বাভাবিক। এই সময়টায় মোহামেডানের ব্যস্ত থাকার কথা ছিল ফেডারেশন কাপ ফাইনাল নিয়ে, অথচ তারা পেনাল্টি শুটআউট অনুশীলন করছে কমলাপুর স্টেডিয়ামে। কিংস এরেনায় খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত ফাইনাল আর মাঠে গড়ায়নি পূর্ব নির্ধারিত সময়ে।
অবশ্য যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করে মোহামেডানের এই দাবি শেষ পর্যন্ত তা পূরণ করেছে বাফুফে। সব শর্ত লিখিতভাবে দিয়েছে ফেডারেশন, আর তাতে সিদ্ধান্ত পরিবর্তন করে সাদা কালোরা। ফেডারেশন কাপ ফাইনালের নতুন তারিখ 20 মে ঠিক করেছে পেশাদার লীগ কমিটি, যা নিয়ে এখন আর আপত্তি নেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তারা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে, এই চিঠি মনে আপনাদের কাছে আছে। আমি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিব, এবং আমাদের প্রেসিডেন্টের সাথে উনি যেই বক্তব্য দিয়েছেন গতকালকে, সেটা উনি এই কাগজে কলমে উনি লিখিতভাবে আমাদেরকে জানিয়েছেন। যত রকম সিকিউরিটি দেওয়া যায় আমাদের সমর্থকদের বা আমাদের প্লেয়ারদের, সব ধরনের নিশ্চয়তা উনি দিবে। ওনাদের এই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা সন্তুষ্ট যে তারা আমাদের কথা রেখেছে। যেহেতু চিঠি দিয়েছে, আমাদের সাথে যে কথা হয়েছে সেই কথা ওরা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে, সেই কারণে খেলাধুলার বৃহত্তর স্বার্থে কোটি কোটি আমাদের সমর্থকদের কথা বিবেচনা করে আমরা এই খেলায় রাজি হয়েছি। তবে মোহামেডান রাজি হলেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে বসুন্ধরা কিংসকে ঘিরে। নির্ধারিত সময় ফাইনাল অনুষ্ঠিত না হওয়াকে ফুটবল স্পিরিট পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে লিগ চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায় ফেডারেশন কাপের শিরোপা প্রতিপক্ষকে দিয়ে দিতে, যদিও এই বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি ক্লাবটির কোনো শীর্ষকর্তা। এদিকে ফাইনাল নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও প্রস্তুতি ঠিকই চালিয়ে গেছে মোহামেডান। ম্যাচ ডের আগের দিন ঘাম ছড়িয়েছেন ফুটবলাররা। বসুন্ধরাকে ফেভারিট মানলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন দলটির প্রশিক্ষক। পরিস্থিতি নিয়ে খুব একটা চিন্তা করি না, কিন্তু আমাদের আসলে একটু আমাদের মতো টিমের জন্য একটু সামর্থ্যের একটু ব্যাপার থাকে। যেমন নেক্সট ম্যাচ আমাদের আবার 23 তারিখে খেলা, সে বলবো বসুন্ধরার জন্য সেটা কোনো প্রেশার না, ওরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে, নেক্সট ম্যাচ রিল্যাক্স। কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার এটা, একদিন মিস করা মানে আমাদের জন্য একটু কষ্ট করি। তারপরে বলবো যাক, কালকে খেলাটা হোক, ভালোভাবেই হোক, মানে আমরা আশা করছি খুব ভালো খেলা হবে, আমরাও খুব ভালোভাবে তৈরি আছি ইনশাআল্লাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত শিরোপা শূন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব, তবে এরই মধ্যে ষষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 22 বছর অপেক্ষা শেষ হলো আর্সেনালের। 2002 সালের পর আবারও ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব উদ্ধার করল গানার্স। ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের কাছে ম্যান সিটি ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নর্থ লন্ডনের ক্লাবটা। এ নিয়ে 14তম লিগ শিরোপা জিতল আর্সেনাল। তবে এবারেরটা বিশেষ, 22 বছরের অপেক্ষা শেষ হতেই উৎসব শুরু হয়ে গেছে নর্থ লন্ডনে। এমিরেটস স্টেডিয়ামের সামনে চলে আসে অসংখ্য গানার্স। কার্ডবোর্ডের নকল ট্রফি নিয়ে চলে বিজয় মিছিল। নিজেদের ড্রেসিং রুমে উদযাপন করেছে আর্সেনাল খেলোয়াড়রা। মৌসুমের শেষ লিগ ম্যাচে ট্রফি তুলে দেওয়া হবে আর্সেনালের হাতে। অন্যদিকে শেষ দিকে এসে হৃদয় ভাঙল ম্যান সিটির। পিছিয়ে থাকা ম্যাচ হার এড়ালেও শিরোপার আশা আর টিকিয়ে রাখতে পারল না পেপ গার্দিওলার দল। বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তার মাঝে ট্রেনিং ক্যাম্পের জন্য তুরস্কে পৌঁছেছে ইরান ফুটবল দল। যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। যদিও মেগা ইভেন্টের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে ইরানিরা। বিশ্বকাপ সামনে রেখে তুরস্কের ক্যাম্পে অনুশীলন করবে ফুটবল দল। এর মধ্যেই দেশটিতে পৌঁছে গেছে ফুটবলার ও কোচিং প্যানেল। বেলেক শহরের একটি রিসোর্টে অবস্থান করবে তারা। জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার কথা ইরানের, তবে সে দেশে গিয়ে খেলতে চায় না তারা। গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিতে ফিফার কাছে অনুরোধ জানিয়েছে ইরান। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রী। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। হাম ও উপসর্গে আরও 11 শিশুর প্রাণহানি। ঈদের পর দ্বিতীয় ধাপে টিকা ক্যাম্পেইন শুরু। মৃত্যুর ঘটনায় অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারের ক্ষতিপূর্ণ কোনো নয় রুল জারি। দুর্যোগের প্রান্তিক আরও কোণঠাসা। বৈষম্য কমাতে সামাজিক সুরক্ষায় বাড়তি বরাদ্দ। বাজেটে বাড়ছে 14,000 কোটি টাকা। ফ্যামিলি কৃষক কার্ডে আসার আলো। চাঁদা না দিলে চাপাতি নিয়ে হামলা। জামিনে বেরিয়ে আবারও বেপরোয়া আদাবরের সন্ত্রাসী সাইট। ছিনতাই ডাকাতির জন্য গড়ে তুলেছে কিশোর গ্যাং। গ্রেফতারের চেষ্টায় পুলিশ। এবং মার্কিন হামলা এড়াতে ইরানকে 1 সপ্তাহ সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। সমঝোতা চুক্তির অনুরোধ জানাচ্ছে খামেনি প্রশাসন। দাবি ট্রাম্পের। তীব্র প্রতিক্রিয়া তেহরানের।
এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ অজিতা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।